Hello everyone, so welcome you all to the ABTA test paper solution page number 4 SC54 start করা যাক দেরি না করে। ফার্স্ট কোশ্চেন আমরা এমসিকিউ দিয়ে স্টার্ট করছি। ফার্স্ট কোশ্চেন বলছে Q1 Q2 আধান দুটি দ্বি দূরত্বে অবস্থিত, এদের ক্ষেত্রে এমন কোনো বিন্দু নেই যেখানে তড়িৎ প্রাবল্য শূন্য। এর থেকে কি সিদ্ধান্ত করা যায়? খুব সহজ একটা বিষয়, আমাদের এইটুকু শুধু মাথায় রাখতে হবে যে একটা ডাইপোল যদি ফর্ম হয় কখনো, ধরা যাক একটা মাইনাস কিউ একটা প্লাস কিউ নিয়ে একটা সিম্পল ডাইপোল ফর্ম হয়েছে, ঠিক আছে, সিম্পল একটা ডাইপোল ফর্ম হয়েছে একটা প্লাস কিউ আর একটা মাইনাস কিউ চার্জ নিয়ে, তাহলে তাদের সারাউন্ডিং এ কোনো একটা পয়েন্ট আর কমা থিটা, কোনো একটা পয়েন্টে আমরা যদি ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু ক্যালকুলেট করি, সেই ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা আসে কে পি বাই আর কিউব, দ্যাট মিনস পি যেখানে হচ্ছে আমার ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট ইন্টু রুট আন্ডার 3 cos স্কোয়ার থিটা প্লাস 1, 3 cos স্কোয়ার থিটা প্লাস 1। এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট যে এই প্যারামিটারটা বা ইলেকট্রিক ফিল্ডটা কখনোই জিরো হতে পারে না, অর্থাৎ আর থিটার ভ্যালু যাই হোক না কেন ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কখনোই জিরো হতে পারে না, অর্থাৎ সারাউন্ডিং এ কোনো জায়গাতে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু জিরো হবে না। এবং সেই ক্ষেত্রে একটা ডাইপোল তৈরি হওয়া খুব জরুরি, দ্যাট মিনস একটা চার্জকে পজিটিভ আর একটা চার্জকে নেগেটিভ হতে হবে এবং সেই দুটো ইকুয়াল অ্যামাউন্টের হতে হবে, দ্যাট মিনস আধান দুটি সমান এবং বিপরীতধর্মী হতে হবে। ক্লিয়ার? আশা করি। নেক্সট কোশ্চেনে আমরা যাই। নেক্সট কোশ্চেন বলছে 9.9 ইন্টু এত ব্যাসার্ধ সম্পন্ন একটি পরমাণু কেন্দ্রকের ক্ষেত্রে z ইকুয়ালস টু এত বলে দিয়েছে, নিউক্লিয়াসের প্রোটন নাম্বার বেসিক্যালি বিভব কত হবে। তো আমরা যদি নিউক্লিয়াসকে একটা স্ফেরিক্যাল শেপ ধরে নিই, তাহলে v ইকুয়ালস টু নরমালি কি হয় কে কিউ আপন আর, যেখানে কে কিউ বাই রেডিয়াস বেসিক্যালি। তো কে এর ভ্যালু হচ্ছে 9 10 টু দি পাওয়ার 9, কিউ এর ভ্যালু কত হবে 50টা প্রোটনের চার্জ, দ্যাট মিনস 50 ইন্টু 1.6 10 টু দি পাওয়ার -19 ডিভাইডেড বাই রেডিয়াস যেটা সেটা বলে দিয়েছে 9 10 টু দি পাওয়ার -13 সেন্টিমিটার, আমরা সেটাকে মিটারে কনভার্ট করে নেব, -15 করে দেবো মিটারে। এবার এটাকে জাস্ট ক্যালকুলেট করলেই আমাদের অ্যান্সার চলে আসবে এবং এটা ইভেনচুয়ালি চলে আসবে 8 10 টু দি পাওয়ার 6 ভোল্ট। ঠিক আছে, দ্যাট মিনস অপশন বি হবে অ্যান্সার। নেক্সট আমরা চলে যাই পরের কোশ্চেনে। বলছে একটি 2 ওহম রোধ বিশিষ্ট তিনটি রোধক দিয়ে একটি ত্রিভুজ তৈরি করা হলো। তো কোথায় গেল কোশ্চেনটা? তো ত্রিভুজ তৈরি করা হয়েছে, এই তিনটে রেজিস্ট্যান্স দিয়ে ত্রিভুজ তৈরি করা হয়েছে। ধরা যাক এটা হচ্ছে এবিসি। এবার বলছে কি যে কোনো দুটি প্রান্তের মধ্যে, ধরা যাক এ আর বি এর মধ্যে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করব। তো এ আর বি এর মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে? তিনটেই 2 করে, তিনটে রেজিস্ট্যান্সই 2 ওহম করে। ঠিক আছে, তাহলে তিনটের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে? যদি আমরা আর এবি লিখি, আর এবি লিখলে সরাসরি দেখতে পাচ্ছি একটা জিনিস, যে সরাসরি দেখতে পাচ্ছি এই জিনিসটা যে আমাদের দুটো 2 ওহম, এই দুটো 2 ওহম সিরিজে রয়েছে, কারণ এদের মধ্যে কোনো ব্রাঞ্চিং নেই, অর্থাৎ এরা সিরিজে আছে এবং তার সঙ্গে এই দুই প্যারালাল। দ্যাট মিনস 2 আর 2 এই দুটো মিলে কত হলো? 2 আর 2 মিলে হলো 4, দ্যাট মিনস 4 ইন্টু 2 ডিভাইডেড বাই 4 প্লাস 2, দ্যাট মিনস 8 বাই 6, তার মানে হচ্ছে আমার 4/3 ওহম, এইটা হবে আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। সিম্পল। নেক্সট কোশ্চেন চলে যাই, এটা অপশন ডি হলো। নেক্সট কোশ্চেন, একটি ইলেকট্রন সুষম চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করলে তার দ্রুতি কি হবে? কমবে, বাড়বে, একই হবে। এখানে মাথায় রাখা জরুরি, একটি ইলেকট্রন বা কোনো চার্জ যখন কোনো একটা ইয়েতে প্রবেশ করে, কোনো একটা চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ডে প্রবেশ করে, তখন একটা কথা মাথায় রাখা জরুরি, যে ফোর্সটা ওর উপর কাজ করে এফএম, সেটা ইকুয়ালস টু কিউ ভি ক্রস বি, এবং এই ফোর্সটা একটা কার্যহীন বল বা নো ওয়ার্ক ফোর্স। ঠিক আছে, এবং কার্যহীন বল হওয়ার জন্য ওয়ার্ক ডান বাই দিস
Fm ম্যাগনেটিক ফোর্স ইকুয়ালস টু 0, এবং আমরা ওয়ার্ক এনার্জি থিওরেম থেকে জানি যে ওয়ার্ক ডানটাই হয় চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, দ্যাট মিনস ডেল্টা কে ইকুয়ালস টু 0। ডেল্টা কে ইকুয়ালস টু 0 মানে কি, কে ইনিশিয়াল ইকুয়ালস টু কে ফাইনাল, অর্থাৎ গতিশক্তির কোনো রকম কোনো পরিবর্তন হবে না, গতিশক্তির কোনো রকম কোনো পরিবর্তন এক্ষেত্রে হবে না। অর্থাৎ গতিশক্তি যদি পরিবর্তন না হয় তার মানে গতিশক্তি ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার, তো ভি এরও কোনো পরিবর্তন হবে না। অবভিয়াসলি ভিটা এখানে দ্রুতিকে ইন্ডিকেট করবে, ভেলোসিটিকে নয়। ভেলোসিটির ম্যাগনিটিউড সেম থাকবে, বাট ডিরেকশন কিন্তু পাল্টাতেই পারে, ঠিক আছে। তো এক্ষেত্রে যেটা দ্রুতির কথা বলছে, দ্রুতি কিন্তু একই থাকবে। নেক্সট আমরা চলে যাই, বলছে এম চৌম্বক ভ্রামক বিশিষ্ট একটি চৌম্বককে সমান দৈর্ঘ্যের দুটি টুকরোতে কাটা হলো, ঠিক আছে। সমান দৈর্ঘ্যের দুটি টুকরোতে কেটে দেওয়া হলো, অর্থাৎ আমাদের কাছে যদি এরকম একটা চুম্বক থাকে, আমরা তাকে কি করছি, সমান দুটি টুকরোতে কেটে দিচ্ছি। তাহলে টোটাল লেন্থ যদি এল হয়ে থাকে, তাহলে এখন লেন্থ হচ্ছে, বা এরকম একটা কাজ করতে পারি, প্রথম লেন্থ হচ্ছে 2L ধরে নিলাম, তাহলে ফ্র্যাকশন আসবে না বেসিক্যালি। তাহলে এখন এল এল দুটো লেন্থ হয়ে গেছে এল এল। এবার একটা কথা মাথায় রাখা জরুরি, যে এখানে যে মেরু শক্তি সেটা সবসময় ক্রস সেকশন এরিয়ার সঙ্গে প্রপোর্শনাল। এখানে লেন্থ ওয়াইজ মানে সমান দৈর্ঘ্যের দুটো পার্টে ভাঙা হয়েছে চুম্বকটাকে, কিন্তু ক্রস সেকশন এরিয়ার কোনো পরিবর্তন করা হয়নি, বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের কোনো পরিবর্তন করা হয়নি। তাই জন্য এখানে মেরু শক্তির কোনো পরিবর্তন হবে না, এটা কেটে দিলেও মেরুশক্তির কোনো পরিবর্তন হবে না। যে দুটো টুকরো তৈরি হবে তাদের মেরুশক্তিও সেম থাকবে। অর্থাৎ ইনিশিয়ালি ম্যাগনেটিক মোমেন্ট এম ইকুয়ালস টু কত না, এম ইন্টু 2L, আর এখন ভেঙে দেওয়ার পর প্রত্যেকটা টুকরোর ম্যাগনেটিক মোমেন্ট এম গুলো তো একই থাকবে, কিন্তু লেন্থ এখন পরিবর্তন হয়ে এল হয়ে গেছে, তাই এটা হয়ে গেল। আচ্ছা, এবার যদি আমি এটাকে 2 দিয়ে গুণ 2 দিয়ে ভাগ করি, তাহলে কি হবে, 2 দিয়ে গুণ করলাম আর 2 দিয়ে ভাগ করলাম, তাহলে ব্যাপারটা সেমই থাকে। তো এখানে দেখতে পাচ্ছি এম ইন্টু 12 মানে তো বেসিক্যালি ক্যাপিটাল এম, তাহলে এখানে ক্যাপিটাল এম লিখতে পারি, ক্যাপিটাল এম বাই 2, দ্যাট মিনস আমাদের চৌম্বক ভ্রামক কত হবে, প্রতিটি টুকরোর এম বাই 2 করে হবে। নেক্সট কোশ্চেন দেখা যাক, বলছে সাবেশাঙ্কের মাত্রা কত। সাবেশাঙ্কের মাত্রা লিখতে গিয়ে অনেকে যেটা ভুল করে সেটা হচ্ছে ফাই ইকুয়ালস টু এল আই দিয়ে লিখতে যায়, যেটা একেবারেই উচিত নয়। তাহলে কি হবে, বেসিক্যালি ঝামেলা হবে, মানে ঝামেলা বলতে গেলে খাটনিটা বেশি হবে। অনেকের ক্ষেত্রে ফাই এর ডাইমেনশন মানে চৌম্বক প্রবাহ বা ম্যাগনেটিক ফ্লাক্স, তার ডাইমেনশন অনেক সময় জানা থাকে না, তো সেক্ষেত্রে প্রবলেমেটিক হতে পারে। সব থেকে ইজিয়েস্ট উপায় কি, ইজিয়েস্ট উপায় হচ্ছে এনার্জি দিয়ে রিলেট করে দেওয়া। এনার্জি ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, হাফ এল আই স্কোয়ার, হাফ এল আই স্কোয়ার। এবার যখনই হাফ এল আই স্কোয়ার লিখবো, তখন এল ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, 2E বাই আই স্কোয়ার। এবার যখনই আমরা ডাইমেনশন নেব, 2 এর ডাইমেনশন নেওয়ার তো কোনো দরকার নেই, দ্যাট মিনস এনার্জির ডাইমেনশন বাই আই স্কোয়ার। দেখ কত সহজে বেরিয়ে গেল। তাহলে এনার্জির ডাইমেনশন আমাদের সকলেরই জানা থাকে, এটা মোটামুটি সবার মুখস্থ থাকে, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই আই স্কোয়ার। তাহলে সরাসরি পেয়ে যাচ্ছি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 আই টু দি পাওয়ার -2, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। দেখ কত সহজে, আমার ফাই এর এক্সট্রা কোনো ডাইমেনশন মনে রাখার দরকার নেই, আমার এনার্জি ডাইমেনশন তো মনেই থাকে, আমি সেখান থেকে বার করতে পারি। এছাড়াও যদি ক্যাপাসিটরের ডাইমেনশন বার করতে বলে না, তাহলেও সেক্ষেত্রে একটা কাজ করতে পারি, সেটা কি, হাফ সিভি স্কোয়ার দিয়ে ইউজ করতে পারিস, বা হাফ বা কিউ স্কোয়ার বাই 2c ইউজ করতে পারিস যদি ক্যাপাসিটরের ডাইমেনশন চাই বা ক্যাপাসিটেন্সের। তাহলে কি ইউজ করবি, এনার্জি ইকুয়ালস টু কিউ স্কোয়ার বাই 2c। তাহলে এনার্জি ডাইমেনশন তো জানাই থাকবে, কিউটাকে নিচে নিয়ে চলে আসলে কিন্তু তুই সি এর ডাইমেনশন পেয়ে যাবি। সো ইন দিস ওয়ে ইউ ক্যান ক্যালকুলেট ভেরি এফিশিয়েন্টলি অল দ্য ডাইমেনশনস অফ এল অ্যান্ড সি। আচ্ছা, অনেক সময় এটাও দেয় এল বাই আর এর ডাইমেনশন কি আমরা খুঁজে পাই না, তারপর ধর আমাদের কাছে এরকমও থাকে যে 1 বাই এল সি, তার ডাইমেনশন খুঁজে পাই না। দেখ খুব সহজ ব্যাপার, যদি তুই এসিতে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির ফর্মুলা হিসেব করিস, তো ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু কি হয়, 1/2 পাই রুট আন্ডার এলসি, তাই না? এইরকম একটা ফিগার আসে, তার মানে কি এলসির ডাইমেনশন যেটা, সেটা ফ্রিকোয়েন্সি ডাইমেনশনের সঙ্গে রিলেটেড ডিরেক্টলি। তো ফ্রিকোয়েন্সি ডাইমেনশন কত, ফ্রিকোয়েন্সি ডাইমেনশন হচ্ছে 1 বাই টাইম, তাই তো 1 বাই টাইম ইকুয়ালস টু 1 বাই, যদি ডাইমেনশন লিখি তাহলে এলসি তার রুট এটার ডাইমেনশন। দ্যাট মিনস যদি স্কোয়ার করে দিই, তাহলে এলসি এর ডাইমেনশন ইকুয়ালস টু, দুদিকে স্কোয়ার করে দিলে
টি স্কোয়ারের ডাইমেনশনের সমান হয়ে যাবে, দ্যাটস ইট। তো এইভাবে আমরা ব্যাপারগুলোকে হিসাব করতে পারি, বিভিন্ন ইম্পর্টেন্ট ইন্টারমিডিয়েট রিলেশনস থেকে কিন্তু ডাইমেনশনগুলোকে ক্যালকুলেট করা যায়, ঠিক আছে। এবং আরেকটা জিনিস মাথায় রাখবি, এল বাই আর কে কিভাবে লেখা যাবে, এল বাই আর টাইম কনস্ট্যান্ট থেকে লেখা যায়, ঠিক আছে, বা 1/CR এগুলোকে টাইম কনস্ট্যান্ট থেকে লেখা যায়। তো সেইগুলো খেয়াল রাখতে হবে, তাতে আমাদের কাজ অনেক ইজি হয়ে যাবে এবং ফাস্টার ওয়েতে আমরা কাজ করতে পারবো। নেক্সট কোশ্চেন কি বলছে, এলসিআর বর্তনীতে অনুনাদের সময়, আচ্ছা এইটার অপশন কোনটা হবে, অপশন এ তাহলে নাকি, এম এল স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস টু আই টু দি পাওয়ার মাইনাস টু, হ্যাঁ অপশন এ। নেক্সট কি বলছে, এলসিআর বর্তনীতে অনুনাদে ক্ষমতা গুণক কত হবে। আচ্ছা ক্ষমতা গুণক কি, বেসিক্যালি ক্ষমতা গুণক হচ্ছে, যদি আমরা অ্যাভারেজ পাওয়ার ইন আ ফুল সাইকেল ইউজ করি তাহলে তার ফর্মুলা দাঁড়ায় আইআরএমএস ভিআরএমএস ইনটু কস ডেল্টা ফাই, যেখানে ডেল্টা ফাই হচ্ছে কারেন্ট এবং ভোল্টেজের মধ্যেকার ফেজ ডিফারেন্স। এবার অনুনাদের ক্ষেত্রে অ্যাট রেজোন্যান্স ডেল্টা ফাই ইকুয়ালস টু 0, দ্যাট মিনস শুধু কারেন্ট আর ভোল্টেজ কি হয়, সমদশায় থাকে বা সেম ফেজে থাকে, দ্যাট ইজ নো ফেজ ডিফারেন্স, এবং সেক্ষেত্রে কস ডেল্টা ফাই এর ভ্যালু কত হয়ে যায় 1। বা আমরা এইভাবে ভাবতে পারি ব্যাপারটাকে, যে কস ডেল্টা ফাই তার একটা রিলেশন আছে খুব সহজভাবে আর বাই জেড, এবং রেজোন্যান্সে জেড ইকুয়ালস টু হয়ে যায় আর, অর্থাৎ কস ডেল্টা ফাই ইকুয়ালস টু 1। তো আমরা দুভাবেই আসতে পারি, ডেল্টা ফাই এর ভ্যালুটা এখানে বসালে কস ডেল্টা ফাই সেটাও হয়ে যাবে আমার 1, আর যদি এইভাবে আসি তাহলেও হবে 1, এবং কস ডেল্টা ফাইকেই তো পাওয়ার ফ্যাক্টর বা ক্ষমতা গুণক বলে, তাহলে ক্ষমতা গুণকের ভ্যালু কত হবে, 1 হবে। নেক্সট কোশ্চেন বলছে মিউ চৌম্বক ভেদ্যতা এবং এপসাইলন তড়িৎ ভেদ্যতা সম্পন্ন কোনো তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ, এটা একদম সোজা ব্যাপার, অপশন সি হবে 1/√μ এপসাইলন নট, রুট মিউ এপসাইলন আর কি, শূন্য মাধ্যমে হলে মিউ নট এপসাইলন নট, যেটার ভ্যালু হবে 3 × 10⁹ মিটার/সেকেন্ড। শূন্য মাধ্যমে কাঁচ ও কোয়ার্টজের প্রতিসরাঙ্ক যথাক্রমে এত, তাহলে কাচের সাপেক্ষে কোয়ার্টজের প্রতিসরাঙ্ক, খুব সহজ প্রশ্ন, 1.9 কাঁচ এবং কোয়ার্টজের প্রতিসরাঙ্ক। আচ্ছা কার সাপেক্ষে কার বলেছে, কাঁচের সাপেক্ষে কোয়ার্টজ, তার মানে কোয়ার্টজ উইথ রেসপেক্ট টু গ্লাস, তাহলে সেটাকে আমরা কিভাবে লিখবো, মিউ কোয়ার্টজ বাই মিউ গ্লাস। এবার দুটো ভ্যালুই বসিয়ে দেওয়া যাক, মিউ কোয়ার্টজ বলে দিয়েছে আমাদের কত, 12/5 ডিভাইডেড বাই 3/2, এটা বলা আছে, তাহলে 12 দুগুণে 24, তার মানে 8/5 হবে আমার অ্যান্সার, 8/5 অর্থাৎ অপশন এ হবে অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে টেলিস্কোপের অভিলক্ষ্য অভিনেত্র ফোকাস দৈর্ঘ্য যথাক্রমে এফও এফই, স্বাভাবিক দর্শনে বিবর্ধন ক্ষমতা কত হবে। স্বাভাবিক দর্শন মানে কি, নর্মাল অ্যাডজাস্টমেন্ট, নর্মাল অ্যাডজাস্টমেন্ট মানে কোথায় তৈরি হয়, ইমেজ তৈরি হয় ইনফিনিটিতে, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। স্বাভাবিক দর্শন বা নর্মাল অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে, নর্মাল ভিশনের ক্ষেত্রে ইমেজ তৈরি হয় ইনফিনিটিতে, তো সেক্ষেত্রে ইনফিনিটিতে যদি তৈরি হয় তাহলে আমার ফর্মুলা কি আসবে, FO/FE, ঠিক আছে। দুটো কেসের ফর্মুলা আসে, একটা হচ্ছে আমাদের যদি স্বাভাবিক দর্শনের ন্যূনতম দূরত্ব অর্থাৎ LDCV তে তৈরি হয়, ঠিক আছে, স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব বা LDCV বা LDDV, লিস্ট ডিস্টেন্স অফ ডিস্টিংক্ট ভিশন বা লিস্ট ডিস্টেন্স অফ ক্লিয়ার ভিশন, স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব যেটা ডি ডিস্টেন্স বা যেটা হচ্ছে আমার 25 সেন্টিমিটার ফর এরারলেস আই, ত্রুটি মুক্ত চোখের ক্ষেত্রে 25 সেন্টিমিটার হয়। তো সেখানে যদি তৈরি হয় তাহলে কিন্তু এই ফর্মুলাটা হবে FO/FE × 1 + FE/D, বাট আমাদের এখানে বলেছে স্বাভাবিক দর্শন মানে কি, নর্মাল অ্যাডজাস্টমেন্ট, তো নর্মাল অ্যাডজাস্টমেন্ট মানে ইমেজ কোথায় তৈরি হবে, ইনফিনিটিতে, তো ইনফিনিটিতে ইমেজ তৈরি হলে সেক্ষেত্রে বিবর্ধনটা হবে FO/FE, এটা মাথায় রাখতে হবে, কোথায় বিবর্ধন চেয়েছে সেটা খেয়াল রাখতে হবে, সেই অ্যাকর্ডিং ফর্মুলা কিন্তু ঠিক করতে হবে। নেক্সট কোশ্চেনে চলে যাই, সমগতি সম্পন্ন দুটি কণার ভরের অনুপাত 2:1, তাহলে ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্যের অনুপাত কত হবে, খুব সহজ, 1.11। দেখ ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা ইকুয়ালস টু কি, h/p, আর h/p কে কি লেখা যায়, h/mv, এবং বলেছে কি সমগতি সম্পন্ন, তার মানে v টা কনস্ট্যান্ট, তাহলে ল্যামডা প্রপোর্শনাল টু 1/m, তাহলে ভরের অনুপাত 2:1 হলে তাহলে ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য হয়ে যাবে উল্টোটা, অর্থাৎ 1:2, ডিরেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মির কম্পাঙ্ক কার উপর নির্ভর করে। বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মির কম্পাঙ্ক আমরা মোজলের সূত্র থেকে পাই, নিউ প্রপোর্শনাল টু √z - b,
যেখানে বি হচ্ছে গিয়ে স্ক্রিনিং কনস্ট্যান্ট আর জেড রুট আন্ডার জেড মাইনাস বি। তো বেসিক্যালি জেড এর ওপর ডিপেন্ড করে, ঠিক আছে, জেড এর ওপর ডিপেন্ড করে, অর্থাৎ টার্গেট মৌলর পরমাণু ক্রমাঙ্কের ওপর নির্ভর করে। কোন ট্রানজিস্টরে বিটা ইকুয়ালস টু 100 হলে আলফার মান কত হবে? খুব সহজ ব্যাপার, বিটা আর আলফার মধ্যে যে আমাদের রিলেশনটা আছে সেটা ইউজ করলেই হয়ে যাবে। বিটা ইকুয়ালস টু আলফা বাই 1 মাইনাস আলফা, একদম সহজ রিলেশন দুটোর মধ্যে। যদি রিলেশনটা কিভাবে আসছে দেখতে হয় তার জন্য আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে ট্রানজিস্টরের, ওয়ান অফ দ্য বেস্ট ভিডিও, দেখতে পারিস, ডিটেইল ডিসকাশন করা আছে ট্রানজিস্টর নিয়ে। আশা করি ওই ভিডিওটার পর আর কোনো কোয়ারিজ থাকেই না, তো দেখতে পারিস অবশ্যই যদি চাস। এবং এই রিলেশনটা কিভাবে সহজে মনে রাখাও যায় সেটাও ওখানে ডিটেইল ডিসকাস করা আছে। তো এখানে জাস্ট আমাদের ভ্যালু বসালেই কাজ হয়ে যাবে। আমরা যদি ক্রস মাল্টিপ্লাই করি 1 মাইনাস আলফা ইকুয়ালস টু আমাদের কি দরকার, আলফার ভ্যালুটা বার করার দরকার, তাই তো? আচ্ছা, আর বিটার ভ্যালুটা বলেই দেওয়া আছে 100, তো 100 বসিয়ে দিই ইকুয়ালস টু আলফা বাই 1 মাইনাস আলফা। অ্যান্ড নাও সিম্পলিফাইং দিস, তাহলে 100 মাইনাস 100 আলফা ইকুয়ালস টু আলফা। তাহলে তো দুটো রিলেশন মনে রাখার দরকার নেই, অনেকে আলফাটাকেও আবার বিটার টার্মসে মনে রাখে। আরে একটা মনে রাখলেই তো সব হয়ে গেল, কত মনে রাখবি, কত মুখস্থ করবি, দরকার নেই তো অযথা খাটনি করার। এদিকে হচ্ছে আলফা আর এইদিকে হয়ে যাচ্ছে 100, আলফা এর পাশে গেলে 101 আলফা, তাহলে আলফা ইকুয়ালস টু 100 বাই 101, এটা মোটামুটি 0.99 মতো চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, 0.9 এর মতো চলে আসবে, তাই কোনটা অপশন হচ্ছে বি। নেক্সট হচ্ছে আকাশ তরঙ্গের জন্য উপযুক্ত কম্পাঙ্কের পাল্লা কত? 1.14। আকাশ তরঙ্গের জন্য উপযুক্ত কম্পাঙ্কের পাল্লা, এটা একটু ভুল আছে, এটা হবে 2 মেগাহার্টজ থেকে 30 মেগাহার্টজ, এখানটা এম হবে, ঠিক আছে, এখানটায় হবে এম। 2 মেগাহার্টজ থেকে 30 মেগাহার্টজ অবধি এই রেঞ্জে আকাশ তরঙ্গকে ব্যবহার করা যায়, ঠিক আছে? তো এই ছিল আমাদের এমসিকিউ। নেক্সট সেকশনটায় যাই। দুটি সমমুখী সমান্তরাল তড়িৎ প্রবাহ পরস্পরকে কি করে, পারস্পরিক ক্রিয়া কি? দেখ, দুটি সমমুখী সমান্তরাল তড়িৎ প্রবাহ, সবসময় ছবি এঁকে দিবি তাহলে ইমপ্রেশন বেটার হবে, ঠিক আছে? ধর এইটা হচ্ছে I1, এটা হচ্ছে I2, তো ম্যাগনেটিক ফিল্ড কিরকম হবে? I1 এর জন্য যদি দেখি তাহলে এইদিকে ভেতরের দিকে ম্যাগনেটিক ফিল্ড, এটাকে বলছি B1, আর I2 এর জন্য বাইরের দিকে ম্যাগনেটিক ফিল্ড। এবং যদি আমি ফোর্সের হিসেব করি, আমরা যদি ফ্লেমিং এর রুল ইউজ করি বা আইডিয়াল ক্রস বি ইউজ করি তাহলে ফোর্সের ডিরেকশন এইরকম হবে, দিস ইজ F12, দিস ইজ F21, ঠিক আছে? তাহলে দুটো কি করছে, একে অন্যকে আকর্ষণ করছে, দুটো সমমুখী প্রবাহ আকর্ষণ করে, ঠিক আছে? সেরকম ভাবে বিপরীতমুখী প্রবাহ পরস্পরকে বিকর্ষণ করবে, এই জিনিসটাও মাথায় রাখবি। সবসময় টেস্ট পেপার সলভ করার সময় তার আশেপাশের প্রশ্নগুলো মাথায় রাখতে হয়, কারণ এই প্রশ্ন যে সরাসরি আসবে তার কোনো মানে নেই, তার আশেপাশের প্রশ্নগুলো মাথায় খেয়াল রাখতে হয়। আচ্ছা, এটা গেল 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, অথবাতে কি বলছে, শূন্য মাধ্যমে চৌম্বকগ্রাহিতার মান কত? দেখ, চৌম্বকগ্রাহিতা বা তড়িৎগ্রাহিতা যেটাই বলুক না কেন, আমরা সহজেই এই রিলেশনটা ডেভেলপ করতে পারি, বা এটা আমরা করেওছি। কাই আর ইকুয়ালস টু বা কাই ইকুয়ালস টু কাই এম ইকুয়ালস টু মিউ আর মাইনাস 1, একদম ঠিক। এই রিলেশনটা আমাদের প্রুফও আসে অনেক সময়, ঠিক আছে? তো কাই এম ইকুয়ালস টু মিউ আর মাইনাস 1, এবং শূন্য মাধ্যমের ক্ষেত্রে বা বায়ুতে বা শূন্য মাধ্যমের ক্ষেত্রে মিউ আর এর ভ্যালু কত হয়ে যায়? 1, কারণ মিউ আর বেসিক্যালি কি, কোনো একটা মাধ্যমের চৌম্বক ভেদ্যতা শূন্য মাধ্যমের সাপেক্ষে। তো আমি যদি মিউ আর কে লিখতে যাই তাহলে কাই এম ইকুয়ালস টু মিউ নট বাই মিউ নট লিখতে হবে, -1, তাহলে এক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে আমার 0। তাহলে কাই এম এর ভ্যালু বা চৌম্বক গ্রাহিতার মান কত হবে? 0। পরিবর্তী প্রবাহের শীর্ষমান ও আরএমএস মানের সম্পর্ক কি? একদম 1/√2 করে দিলেই হয়ে গেল, কারণ শীর্ষমান ইকুয়াল আরএমএস মান ইকুয়ালস টু, এটা প্রুফও ইম্পর্টেন্ট, ভালো করে মাথায় রাখবি, আইআরএমএস ইকুয়ালস টু I0/√2। এবং এই কারণে এটাও, এই প্রশ্নটাও হতে পারে যে 220 ভোল্ট ডিসি থেকে 220 ভোল্ট এসি বেশি বিপজ্জনক কেন? কারণ I0টা এখান থেকে কত হয়ে যায়, √2 ইন্টু আইআরএমএস, অর্থাৎ 220 ভোল্ট, মানে যদি আমরা ভোল্টেজের ক্ষেত্রেও বলি তাহলে V0 ইকুয়ালস টু √2 ইন্টু ভিআরএমএস,
এবং আমরা সাধারণত যে ভোল্টেজের কথাটা বলি যে 220 ভোল্ট বলছি, এটা কি অ্যাকচুয়ালি? এটা অ্যাকচুয়ালি আরএমএস ভ্যালু। তো আরএমএস ভ্যালুর থেকে ভি নট বা শীর্ষ মানটা সবসময় বড়। তাহলে এক্ষেত্রে যেহেতু আরএমএস ভ্যালুটা বলছে 220 ভোল্ট, তাহলে তার সঙ্গে √2 গুণ করে যে ভ্যালুটা আসবে সেটা হবে ভি নট। অর্থাৎ 220 ভোল্ট এসি বলা মানে বেসিক্যালি তুই আরো বেশি ভোল্টেজ নিয়ে কাজ করছিস, ঠিক আছে? বেসিক্যালি তুই বেশি ভোল্টেজ নিয়ে কাজ করছিস, 220 ভোল্ট নয়। কারণ 220 ভোল্ট ডিসি মানে 220 ভোল্ট ডিসি, কিন্তু 220 ভোল্ট এসি মানে তার থেকে আরো √2 গুণ বেশি ভোল্টেজ নিয়ে তুই কাজ করছিস। দ্যাট মিনস ওটা আরো বেশি শক দিতে পারে, তাই জন্য ওটা বেশি ডেঞ্জারাস। তো এই প্রশ্নটা পাশাপাশি এই প্রশ্ন রিলেটেড প্রশ্ন, তো অবশ্যই দেখে রাখবি। নেক্সট কোশ্চেন বলছে গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব, বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্বকে এক্স ওয়াই ধরে আঁকলে লেখচিত্রর প্রকৃতি কিরকম হবে? লেখচিত্রর প্রকৃতি কিরকম হবে যদি এক্স ওয়াই ফোকাস থেকে বস্তু দূরত্ব এবং প্রতিবিম্ব দূরত্ব, আচ্ছা তার মানে এক্স আর ওয়াই। তো আমাদের ক্ষেত্রে নিউটনস ইকুয়েশন যেটা আছে বা নিউটনস ফর্মুলা যেটা আছে, নিউটনস ফর্মুলাতে কি পাই আমরা? নিউটনস ফর্মুলাতে পাই এক্স ওয়াই ইকুয়ালস টু এফ স্কোয়ার, যেখানে এফ হচ্ছে কি? সেই মিররের ফোকাল লেন্থ। এটা অবভিয়াসলি লেন্সের ক্ষেত্রেও ভ্যালিড। তাহলে এই দুটোর মধ্যে এক্স আর ওয়াই এর মধ্যে রিলেশন কি হবে? দেখ এফ স্কোয়ার মানে কি? একটা দর্পণের ক্ষেত্রে যখন দর্পণটা তৈরি হয়ে যায় তারপর আর এফ কে পাল্টানো যায় না, অর্থাৎ এটা r/2 এর সমান হয়, মানে যদি প্যারাক্সেল অ্যাপ্রক্সিমেশন ধরি, এবং আমাদের গোটা রে অপটিক্স আমরা প্যারাক্সেল অ্যাপ্রক্সিমেশন ধরেই চালাই, তাই ওটা নিয়ে আলাদা করে কিছু বলার নেই। তো এটাকে কনস্ট্যান্ট আমি ধরে নিতেই পারি। তাহলে সেক্ষেত্রে এক্স ওয়াই ইকুয়ালস টু কনস্ট্যান্ট মানে এটা একটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার মতো দেখতে হবে বা আয়তকার সমপরাবৃত্ত দেখতে হবে, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখতে হবে। নেক্সট কি বলছে? ল্যামডা পথ পার্থক্যের সঙ্গে সংশ্লিষ্ট দশা পার্থক্য কত? ল্যামডা পথ পার্থক্যের সঙ্গে সংশ্লিষ্ট দশা পার্থক্য, এটা 3 নাম্বার ছিল। আচ্ছা, ল্যামডা পথ পার্থক্যের সঙ্গে দশা পার্থক্য কি রিলেশন হতে পারে? খুব সহজ রিলেশন, ডেল্টা ফাই ইকুয়ালস টু দশা পার্থক্য ইকুয়ালস টু ডেল্টা এক্স মানে পথ পার্থক্য ইনটু 2π/ল্যামডা, ঠিক আছে? ইনটু 2π/ল্যামডা। এই রিলেশনটা তোকে ভালো করে মাথায় রাখতে হবে। এবার বলেছে কি দেখ, ল্যামডা পথ পার্থক্য, তার মানে ডেল্টা এক্স এর ভ্যালুটা ইটসেলফ বলে দিয়েছে ল্যামডা, তাহলে ডেল্টা ফাই ইকুয়ালস টু ল্যামডা ইনটু 2π/ল্যামডা। তো ল্যামডা ল্যামডা কেটে গেল, দ্যাট মিনস 2π হয়ে যাবে দশা পার্থক্য, ঠিক আছে? নেক্সট বলেছে বিশুদ্ধ অর্ধপরিবাহীতে হোলের সংখ্যা ইলেকট্রন সংখ্যার অনুপাত কত? 1:1। বিশুদ্ধ অর্ধপরিবাহীতে যতগুলো ইলেকট্রন একদম ভ্যালেন্স ব্যান্ড ছেড়ে কন্ডাকশন ব্যান্ডে যায় ঠিক ততগুলোই হোলস তৈরি হয়। এখানে যেহেতু কোনো এক্সট্রা বাইরে থেকে কোনো ডোপিং করা হয়নি, তাই ফ্রি ইলেকট্রন আলাদা করে পাওয়া বা ফ্রি হোলস পাওয়া এটা পসিবল নয়। যতগুলো ইলেকট্রন থাকবে, যতগুলো ইলেকট্রন বেরিয়ে যাবে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে, ভ্যালেন্স ব্যান্ডে ঠিক ততগুলোই হোলস জেনারেট হবে। তাহলে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রনের সংখ্যা ইকুয়ালস টু ভ্যালেন্স ব্যান্ডে হোলের সংখ্যা, তাই এক্ষেত্রে 1:1 রেশিও মেনটেন হবে, ঠিক আছে? আর ন্যান্ড গেটের সত্য সাধন এটা একদম সিম্পল ব্যাপার, থিওরিটিক্যাল প্রশ্ন এর আগেও একটা পেজ ছিল, সেখানেও আমি দেখিয়েছি, কাজেই আলাদা করে নতুন কিছু নেই। নেক্সট কোশ্চেনে চলে যাই, বলছে গ্যালভানোমিটারের প্রতিক্রিয়া 1/25 অংশ করবার জন্য এর সঙ্গে একটি শান্ট যোগ করা হলো, যদি গ্যালভানোমিটারের নিজস্ব রোধ এত হয় তাহলে শান্টের রোধ কত? খুব সোজা প্রশ্ন এবং খুব স্ট্যান্ডার্ড এই প্রশ্নগুলো। দেখ কিভাবে হয়, প্রথমত আমরা যদি একটা গ্যালভানোমিটার ভাবি এবং গ্যালভানোমিটারের সঙ্গে একটা শান্ট লাগিয়েছি, তাহলে এটা এস, এটার রেজিস্ট্যান্স হচ্ছে জি। আমরা মোট কারেন্ট যেটা পাঠাতে চাই সেটা হচ্ছে আই, যেটা দুটো ভাগে ভাঙছে, একটা আইজি একটা আইএস, দুটো ভাগে কারেন্টটা ভেঙে যাচ্ছে, ঠিক আছে? এবার এই দুটো কারেন্টকে যদি আমরা যোগ করি তাহলে কি পাবো? টোটাল কারেন্টটা পাবো। কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে এই যে দুটো ব্রাঞ্চ, অর্থাৎ গ্যালভানোমিটারের ব্রাঞ্চটা এবং শান্টের ব্রাঞ্চ, এই দুটো ব্রাঞ্চ কি রয়েছে? এ আর বি বিন্দুর মধ্যে, এই দুটো টার্মিনালের মধ্যে প্যারালাল কম্বিনেশনে রয়েছে। দ্যাট মিনস এদের দুটো ব্রাঞ্চের মধ্যেই পোটেনশিয়াল ডিফারেন্স কি হবে? সেম হবে, বা পোটেনশিয়াল ড্রপ সেম হবে, অর্থাৎ আইজি ইন্টু জি, দ্যাট মিনস গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে পোটেনশিয়াল ড্রপ ইকুয়ালস টু শান্টের মধ্যে দিয়ে পোটেনশিয়াল ড্রপ, অর্থাৎ আইএস ইন্টু এস। আমি ফর্মুলাটাও ডিরাইভ করে দিচ্ছি যাতে একবারে অ্যান্সার বেরোয়, একবারে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি? আইজি বাই আইএস দ্যাট ইজ ইকুয়ালস টু এস বাই জি, আইজি বাই আইএস ইকুয়ালস টু এস বাই জি। এবং একটা জিনিস খেয়াল কর, যদি আমাদের টোটাল কারেন্ট গ্যালভানোমিটার কারেন্টের এন গুণ হয় তাহলে এন কে বলে শান্ট ফ্যাক্টর, ঠিক আছে, বা পরিবর্ধন গুণক, হলো শান্ট ফ্যাক্টর বা পরিবর্ধন গুণক। তাহলে আই বাই আইজি
I by Ig equals to n। এবার এখান থেকে Ig এর ভ্যালুটা তুই কিভাবে পাবি দেখ তো, Ig equals to s by g plus s। আমরা যদি সিম্পলি আনুপাতিক ভাগার ইউজ করি, দেখ এই দুটোর রেশিও হচ্ছে s by g, তাহলে Ig এর ভ্যালু কত হবে, s by g plus s ইন্টু টোটাল কারেন্ট, কারণ টোটাল কারেন্টটাই তো দুটো পার্টে ভাঙছে, Ig আর Is এ, তাহলে Ig এর প্রপোর্শনটা কত, s বাই s প্লাস জি ইন্টু টোটাল কারেন্ট। তাহলে এখান থেকে Ig এর ভ্যালুটা যদি এখানে প্লুট করে দিস, তাহলে I ইকুয়ালস টু চলে আসছে, দেখ I বাই Ig এর জায়গায় বসাচ্ছি s বাই জি প্লাস এস ইন্টু I ইকুয়ালস টু n। তাহলে n ইকুয়ালস টু কত চলে আসছে, n ইকুয়ালস টু চলে আসছে, এই গোটা ব্যাপারটাকে তুই ওপরে তুলে দে, g প্লাস এস n ইকুয়ালস টু চলে আসছে g প্লাস এস বাই এস। তো এইভাবে তোকে একটা শান্টের পরিবর্ধন গুণকের ভ্যালুও কিন্তু ক্যালকুলেট করতে দিতে পারে। ঠিক আছে, আমি সবসময় বলি যে সাইডের কোশ্চেন্স গুলো দেখে রাখবি, তাতে সুবিধা আছে। আমি পুরো থিওরিটা, শান্টের থিওরিটাই পুরো বলে দিচ্ছি আর কি। n ইকুয়ালস টু জি প্লাস এস বাই এস। এবার যদি এখান থেকে তুই একটু ক্রস মাল্টিপ্লাই করিস, তাহলে তুই এস এর ভ্যালুটাও ক্যালকুলেট করতে পারবি, যে এস n ইকুয়ালস টু জি প্লাস এস, অর s কমন নিলাম, তাহলে n মাইনাস ওয়ান ইকুয়ালস টু জি, তাহলে s ইকুয়ালস টু জি বাই n মাইনাস ওয়ান। দ্যাটস ইট। এই ফর্মুলাটাই হচ্ছে তোর মেন ফর্মুলা, যেটা তোকে অঙ্ক করতে হেল্প করবে এবং বাঁচাবে। সরাসরি এই ফর্মুলাটা ইউজ করলে এক লাইনে অঙ্ক শেষ। কিভাবে দেখে নে, তোকে প্রশ্নে বলেছে কি মিটারের প্রতিক্রিয়া 1/25 অংশ করতে হয়, মানে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে প্রবাহ মূল প্রবাহের 25 ভাগের 1 ভাগ। ঠিক আছে, মূল প্রবাহের 25 ভাগের 1 ভাগ, তার মানে n এর ভ্যালু কত, এখানে n এর ভ্যালু কত, 25। দেখ মূল প্রবাহ গ্যালভানোমিটারের মূল প্রবাহ যেটা, সেটা গ্যালভানোমিটারের 25 টাইমস। ঠিক আছে, 25 টাইমস, এটা 1/25 মানে হচ্ছে মূল প্রবাহ গ্যালভানোমিটার প্রবাহের 25 টাইমস। তাহলে 25 যদি হয়, তাহলে 25 এর ভ্যালু সিম্পল এখানে যদি বসিয়ে দিস, তাহলে অঙ্ক শেষ। জি এর ভ্যালু তাহলে কত হচ্ছে, কালারটা চেঞ্জ করে লিখি, s ইকুয়ালস টু জি হচ্ছে কি আমার 1000 ওহম ডিভাইডেড বাই 25 মাইনাস 1 ইকুয়ালস টু 24, তাহলে 10 টু দি পাওয়ার 3/24, এবং এটা ক্যালকুলেট করে আসবে মোটামুটি 41.67 ওহম। ঠিক আছে, তাহলে অঙ্কটা বেসিক্যালি এক লাইনের অঙ্ক, অঙ্কটা বেসিক্যালি তো যদি এই ফর্মুলাটা মাথায় থাকে, তাহলে এক লাইনের অঙ্ক সরাসরি বেরিয়ে যাবে, এবং তোকে জানতে হবে যে এনটা কি, তাহলেই হয়ে যাবে। বাট আমি পুরো শান্টের ডিটেলিংটাই করিয়ে দিলাম এখানে। নেক্সট কি বলেছে, তড়িৎচুম্বকীয় তরঙ্গের ক্ষেত্রে, এটা খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন, তড়িৎচুম্বকীয় তরঙ্গের ক্ষেত্রে ই বাই এইচ এর মান নির্ণয় করো। ই বাই এইচ এর মান নির্ণয় করতে বলছে তড়িৎচুম্বকীয় তরঙ্গের ক্ষেত্রে। এবার দেখ একটা খুব সহজ জিনিস, আমরা এইটুকু জানি যে ভেলোসিটি অফ ইএম ওয়েভ, ভেলোসিটি অফ ইএম ওয়েভ, ইএম ওয়েভ মানে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা তড়িৎচুম্বকীয় তরঙ্গ, সি ইকুয়ালস টু, ফর্মুলা কি হয়, ই নট বাই বি নট, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের পিক ভ্যালুগুলো। ঠিক আছে, আবার এই জিনিসটাও তো আমরা লিখতে পারি যে বি নট ইকুয়ালস টু মিউ নট ইন্টু এইচ, লেখা যায়, যেখানে এইচ হচ্ছে আমার ম্যাগনেটিক ইন্টেন্সিটি বা চৌম্বক প্রাবল্য, আর বি হচ্ছে কি চৌম্বক ক্ষেত্র। তো ভেলোসিটি অফ ইএম ওয়েভ যেটা বলছিলাম, সি ইকুয়ালস টু ই নট বাই বি নট, এবং বি নট কে আমরা লিখতে পারি মিউ নট ইন্টু এইচ, যেখানে এইচ হচ্ছে ম্যাগনেটিক ইন্টেন্সিটি বা চৌম্বক প্রাবল্য, আর মিউ নট হচ্ছে শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতা, বি নট হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড বা ম্যাগনেটিক ইন্ডাকশনও বলা যেতে পারে। তো বি নট ইকুয়ালস টু মিউ নট ইন্টু এইচ। এবার ব্যাপার যেটা হচ্ছে সেটা আমাদের যে সি ইকুয়ালস টু যদি এখানে সাবস্টিটিউট করে দিই, দেয়ারফর সি ইকুয়ালস টু জাস্ট সাবস্টিটিউট করে দিই ই নট বাই, কারণ আমাদের ই বাই এইচ এর গল্প বার করতে বলেছে, তো তাই ই নট বাই এইচ নটটাই, এই এইচটাই বার করি বেসিক্যালি, তারপর অন্য মিডিয়ামের ক্ষেত্রে চলে যাবো, জেনারেলাইজড করে দেবো আর কি। প্রথমে ভ্যাকুয়ামটার ক্ষেত্রেই বার করি, বি নট এর জায়গায় লিখতে পারি কি মিউ নট ইন্টু এইচ। তাহলে ই নট বাই এইচ, এইটার গল্পটা কি দাঁড়াচ্ছে, ই নট বাই এইচ এটা ইকুয়ালস টু চলে আসছে আমার মিউ নট ইন্টু সি, জাস্ট মিউ নট কে পাশে তুলে নিয়ে গেলাম। ঠিক আছে, এবার যদি সি এর ভ্যালুটা বসিয়ে দিই, মিউ নট দ্যাট ইজ সি ইকুয়ালস টু কি 1/√আন্ডার মিউ নট এপসাইলন নট। এবার সেটা যদি বসিয়ে দিই, তাহলে এই রেজাল্টটা কি চলে আসে, √আন্ডার মিউ নট বাই এপসাইলন নট।
মিউ নট বাই এপসাইলন। এখন যদি আমরা ইউনিটটা খেয়াল করি, ই নট বাই এইচ, এটার ইউনিট কি হবে? ইলেকট্রিক ফিল্ডের ইউনিট হচ্ছে আমাদের ভোল্ট পার মিটার। ইলেকট্রিক ফিল্ডের ইউনিট হচ্ছে ভোল্ট পার মিটার, আর এইচ এর ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার পার মিটার। অ্যাম্পিয়ার পার মিটার, ঠিক আছে? এখন তাহলে যদি আমরা এই ব্যাপারটাকে একসঙ্গে ইনকর্পোরেট করি তাহলে আমরা কি পাচ্ছি? বেসিক্যালি ভোল্ট পার অ্যাম্পিয়ার পাচ্ছি, ঠিক আছে? ভোল্ট পার অ্যাম্পিয়ার যদি আমরা ই বাই এইচ করি তাহলে পেয়ে যাচ্ছি ভোল্ট পার অ্যাম্পিয়ার। দ্যাট মিনস ই নট বাই এইচ বা ই বাই এইচ, এটার যে ডাইমেনশন বল বা ইউনিট বল, এটার যে ইউনিট সেটা কত চলে আসছে? ভোল্ট পার অ্যাম্পিয়ার। ভোল্ট পার অ্যাম্পিয়ার চলে আসছে, এবং ভোল্ট পার অ্যাম্পিয়ারটা বেসিক্যালি কি? ওহমস। তার মানে কি? রেজিস্ট্যান্সের ইউনিট। তো ভোল্ট পার অ্যাম্পিয়ার যেটা আমাদের রেজিস্ট্যান্সের ইউনিট, তো বেসিক্যালি এই রেজিস্ট্যান্সের ইউনিট বা ওহম অ্যাকচুয়ালি ই বাই এইচ থেকে আসছে। দ্যাট মিনস ই বাই এইচ অ্যাকচুয়ালি কাকে ইন্ডিকেট করে? ই বাই এইচ অ্যাকচুয়ালি ইন্ডিকেট করে শূন্য মাধ্যমের বা যে কোনো মাধ্যমের ক্ষেত্রেই বলতে পারি রেজিস্ট্যান্স বা কার্যকর রোধকে ইন্ডিকেট করে। তাহলে ই বাই এইচ হচ্ছে মাধ্যমের কার্যকর রোধকে ইন্ডিকেট করে বা কার্যকরী রোধকে ইন্ডিকেট করে, ঠিক আছে? এবং শূন্য মাধ্যমের ক্ষেত্রে যার ভ্যালু হবে ই নট বাই এইচ, অর্থাৎ এইটা, আর অন্য যে কোনো মাধ্যমের ক্ষেত্রে ই বাই এইচ হবে, ঠিক আছে? এবং ই বাই এইচ যদি শূন্য মাধ্যমের ক্ষেত্রে হয়, তাহলে আমরা তো অলরেডি এই ভ্যালুটা বার করে নিয়েছি, তাহলে অন্য যে কোনো মাধ্যমের ক্ষেত্রে ই বাই এইচটা কত হয়ে যাবে? জাস্ট সিম্পল শূন্য মাধ্যম ছেড়ে অন্য মাধ্যমের জন্য লিখে ফেলতে হবে। দ্যাট মিনস মিউ বাই এপসাইলন, সিম্পল মিউ বাই এপসাইলন লিখে ফেললেই হয়ে যাবে, ঠিক আছে? তো এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা যদি আমরা শূন্য মাধ্যমের ক্ষেত্রে লিখতে যাই, অর্থাৎ ই নট বাই এইচ, তাহলে সেটা হয়ে যাবে শূন্য মাধ্যমের কার্যকর রোধ, এবং সেটার ভ্যালু যদি আমরা বসাই, মানে এই এক্সাক্ট এই ভ্যালুটা যদি বসাই না, তাহলে মোটামুটি এটা চলে আসে 377 ওহমস। 377 ওহমস। এটা একটু অন্য ধরনের প্রশ্ন, নতুন ধরনের করে রাখবি, খুব ভালো প্রশ্ন, পরীক্ষায় আসার মতোই, ঠিক আছে? নেক্সট কোশ্চেন কি বলছে? আলোক তরঙ্গ শূন্য মাধ্যমের মধ্যে দিয়ে চলাচল করতে পারে, শব্দ তরঙ্গ পারে না কেন? খুব সহজ ব্যাপার, ছোটবেলা থেকে পড়ে আসছি। আলো হচ্ছে গিয়ে তড়িৎচুম্বকীয় তরঙ্গ, তাই জন্য শূন্য মাধ্যমের মধ্যে দিয়ে প্রপাগেট করতে পারে বা এগোতে পারে, কিন্তু শব্দ হচ্ছে একটি যান্ত্রিক তরঙ্গ, যার প্রপাগেশন বা এগোনোর জন্য, অগ্রসর হওয়ার জন্য একটি নির্দিষ্ট মাধ্যমের প্রয়োজন, যে মাধ্যমকে অসিলেট করতে করতে বা ভাইব্রেট করতে করতে, মাধ্যমের পার্টিকেল গুলোকে ভাইব্রেট করতে করতে সাউন্ড এগোয়। তো যদি মাধ্যমই না থাকে তাহলে সাউন্ড কোনোদিনই এগোতে পারবে না। নেক্সট হচ্ছে কি, হাইড্রোজেন পরমাণু চতুর্থ কক্ষে ইলেকট্রনের শক্তি প্রথম কক্ষের শক্তির কত গুণ? আমরা যদি ই ইকুয়াল টু দেখি, ই প্রপোর্শনাল টু 1/n স্কয়ার হাইড্রোজেনের ক্ষেত্রে, ঠিক আছে? হাইড্রোজেনের ক্ষেত্রে হচ্ছে 1/n স্কয়ার সঙ্গে প্রপোর্শনাল। তাহলে চতুর্থ কক্ষে ইলেকট্রনের শক্তি, তার মানে ইএন চতুর্থ কক্ষ, তাই তো? তার মানে n ইকুয়ালস টু 4 যদি বসাই, ডিভাইডেড বাই E1 ইকুয়ালস টু 1 স্কয়ার বাই 4 স্কয়ার। তাহলে E4 ইকুয়ালস টু E1 বাই 16, E1 বাই 16। তো এইটা হবে আমার অ্যান্সার। নেক্সট হচ্ছে মডুলাঙ্ক কি? এটা তো থিওরিটিক্যাল প্রশ্ন, ডেফিনেশন বইতে একদম দেওয়া আছে, সহজেই লিখতে পারবি। একটি বিস্তার মডুলেশনের ওমেগার সঙ্গে বিস্তার পরিবর্তনের লেখচিত্র এঁকে দেখাও। এটা বেশ ভালো প্রশ্ন, এটাও যদিও বইতে আছে, আমি তাও একবার ড্র করে দিচ্ছি। বিস্তার মডুলেশন তরঙ্গের ওমেগার সঙ্গে বিস্তার পরিবর্তন। আচ্ছা, তাহলে এই দিকে আমি নিচ্ছি বিস্তার, আর এই দিকে নিচ্ছি হচ্ছে ওমেগা, এইদিকে নিচ্ছি ওমেগা, আর এইদিকে নিচ্ছি আমার বিস্তার এ, ঠিক আছে? তাহলে আমি যদি ডায়াগ্রামটা আঁকি তাহলে কিরকম হবে? এইটা হচ্ছে একটা লম্বা হিসাব, সেটা হচ্ছে এসি, ঠিক আছে? এটার জন্য ওমেগা, আর দুটো সাইড ব্যান্ড ফ্রিকোয়েন্সি আঁকতে হবে, এখানে দুটো সাইড ব্যান্ড ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? দুটো সাইড ব্যান্ড ফ্রিকোয়েন্সি আঁকলাম, এবং এই যে দুটো ভ্যালু, এই দুটো ভ্যালুকে এম এ এসি বাই 2, ঠিক আছে? এই দুটো ভ্যালুই এম এ এসি বাই 2, এবং এই ভ্যালুটা হচ্ছে এসি,
আর এইটা হচ্ছে ওমেগা মাইনাস, সরি এটা হচ্ছে ওমেগা সি মাইনাস ওমেগা এম, এটা ওমেগা সি প্লাস ওমেগা এম। এই ডায়াগ্রামটা রাখতে হবে এবং এই যে দুটো সাইড ব্যান্ড ফ্রিকোয়েন্সির মধ্যে গ্যাপ, সেটাকেই বলে কি বেসিক্যালি ব্যান্ডউইডথ, সেটাকেই বলে ব্যান্ডউইডথ বা প্রতিপ্রস্থ। ঠিক আছে, এটা হচ্ছে 2 ওমেগা এম ইজ দ্য ব্যান্ডউইডথ। সো এই ডায়াগ্রামটা আঁকলেই তোর হয়ে যাবে। নেক্সট কোশ্চেন বলছে 32 কিলোমিটার পর্যন্ত টেলিভিশন সম্প্রচার করতে হলে প্রেরক অ্যান্টেনাকে কত উচ্চতায় রাখতে হবে? তো আমাদের ডিরেক্ট ফর্মুলা ইউজ করতে পারি এক্ষেত্রে, d ইকুয়ালস টু রুট আন্ডার 2rh। ঠিক আছে, d ইকুয়ালস টু রুট আন্ডার 2rh, যেখানে r হচ্ছে বেসিক্যালি রেডিয়াস অফ আর্থ, h হচ্ছে হাইট অফ অ্যান্টেনা, d হচ্ছে কতটা রেঞ্জ অবধি ট্রান্সমিশন পসিবল। তো এখানে যদি আমরা d স্কোয়ার ইকুয়ালস টু 2rh লিখি, তাহলে d স্কোয়ার বাই 2r দ্যাট ইজ ইকুয়ালস টু h, এবং h এর ইকুয়ালস টু বার করার জন্য d এর জায়গায় কত বসাবো, 32 কিলোমিটার। তো 32 কিলোমিটার তার মানে 32 স্কোয়ার ডিভাইডেড বাই 2, আর r এর ভ্যালু হচ্ছে 6400 কিলোমিটার। 6400, আমি সবগুলো কিলোমিটারই বসালাম, তাহলে এই যেটা বেরোবে সেটাও কিলোমিটারেই বেরিয়ে যাবে বেসিক্যালি। ঠিক আছে, তো এটা মোটামুটি নিয়ারলি ইকুয়ালস টু 80 মিটার মতো অ্যান্সার আসবে। ঠিক আছে, মোটামুটি 80 মিটার মতো অ্যান্সার আসবে। নেক্সট আমরা চলে যাই পরের কোশ্চেনে। বলছে একটি সুষম তড়িৎ ক্ষেত্র প্রাবল্য 6i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ ভোল্ট পার মিটার এই তড়িৎ ক্ষেত্রের অভ্যন্তরে yz তলে 20 মিটার স্কয়ার মাপের ক্ষেত্রের মধ্যে দিয়ে তড়িৎ ফ্লাক্সের পরিমাণ কত? আচ্ছা, তাহলে যে সারফেস এরিয়া ভেক্টরটা আমাদের কাছে গিভেন আছে, সেই সারফেস এরিয়া ভেক্টরটা কত, 20, তার তো ম্যাগনিটিউড, এবং যেহেতু যেটা, তো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন বলছে একটা সুষম তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য দেওয়া আছে, তড়িৎ ক্ষেত্রের অভ্যন্তরে yz তলে 20 মিটার স্কয়ার মাপের কোন একটা ক্ষেত্র আছে, তার মধ্যে দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্সের পরিমাণ কত? আচ্ছা, তাহলে যে গিভেন এরিয়াটা বলে দিয়েছে, সেই এরিয়া ভেক্টরের ডিরেকশন কোন দিকে, yz তল মানে x এক্সিস দিকে ওর ডিরেকশন হবে, তাহলে 20i ক্যাপ হবে সারফেস এরিয়া ভেক্টর। আর ইলেকট্রিক ফিল্ড যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 6i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ। তাহলে ইলেকট্রিক ফ্লাক্স যেটা, সেটা ইকুয়ালস টু E ডট S, তাহলে ডট প্রোডাক্ট করলে 6 ইন্টু 20 দ্যাট ইজ ইকুয়ালস টু 120, তাই তো? ডট প্রোডাক্ট করলে ডিরেক্ট সেম গুলো মাল্টিপ্লাই হয়, তাহলে এটা হয়ে যাবে 120, তো 120 হয়ে যাবে অ্যান্সার এখানে। নেক্সট আমাদের কি বলছে, তো 120 ইউনিট কি হবে, ভোল্ট পার মিটার ইনটু, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ইউনিট, আর এরিয়া ভেক্টর ইউনিট হচ্ছে মিটার স্কোয়ার, তাহলে এটা চলে আসছে ভোল্ট মিটার। ঠিক আছে, এইটা হচ্ছে আমার ইউনিট হয়ে যাবে। আচ্ছা, নেক্সট কি বলছে, সিজিএস পদ্ধতিতে শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা কত? আচ্ছা, সিজিএস পদ্ধতিতে শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা বার করার জন্য সিম্পল তড়িৎ ভেদ্যতার এক্সপ্রেশনটা আমরা লিখি বা ভ্যালুটা লিখি, এপসাইলন নট, সেটার ভ্যালু কত, 8.85 10 টু দি পাওয়ার মাইনাস 12 কুলম স্কোয়ার। আমরা যদি সিম্পলি ইউনিটটা লিখতে যাই, F ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে এপসাইলন নট লিখতে গেলে আর স্কোয়ারটাকে এফ এর সঙ্গে মাল্টিপ্লাই করতে হবে, আর উল্টো দিতে হবে বেসিক্যালি, এফটাকে নিচে নিয়ে আসতে হবে, আর এপসাইলন নটটাকে উপরে তুলে নিয়ে যাও। তাহলে কি দাঁড়াচ্ছে, উপরে থাকছে কুলম স্কোয়ার, নিচে নিউটন টু দি পাওয়ার -1 আর মিটার টু দি পাওয়ার -2, দ্যাটস ইট। এবার এই যে ফর্মটা বেরোলো, এখানে কুলম্বের জায়গায় আমি কি বসাবো, কুলম্বের জায়গায় বসাবো 1 কুলম ইকুয়ালস টু, আমাকে বেশ কিছু সাবস্টিটিউশন করতে হবে, 1 কুলম ইকুয়ালস টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 9, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ESU। ঠিক আছে, নিউটনের জায়গায় কি লিখতে পারি, 1 নিউটন ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 5 ডাইন, আর মিটার টু দি পাওয়ার -2 মানে মিটারের জায়গায় লিখবো 1 মিটার ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 2 সেন্টিমিটার, দ্যাটস ইট। তো এই ভ্যালুগুলো যখন আমি পুট করে দেব এবং ইউনিট কনভার্সন করব, আমি ডেফিনেটলি শূন্য মাধ্যমে এপসাইলন নটের ভ্যালু পেয়ে যাব ইন কেস অফ সিজিএস সিস্টেম। তো এই জাস্ট ভ্যালুগুলো ইনকর্পোরেট করে দিতে হবে এবং সেই অ্যাকর্ডিং মাল্টিপ্লাই করলে আমার অ্যান্সার বেরিয়ে যাবে, এর মধ্যে আর নতুনত্ব কিছু নেই। এগুলো বেসিক্যালি ক্লাস 11 এর কন্টেন্ট। আচ্ছা, নেক্সট বলছে ধনাত্মক ও ঋণাত্মক বিন্দু তড়িৎ আধানের জন্য তড়িৎ বিভবের মান আধার থেকে দূরত্বের সঙ্গে কিভাবে পরিবর্তিত হয়, লেখচিত্র দিয়ে দেখাতে বলছে। তো যখন পজিটিভ হবে, পজিটিভ আধানের জন্য বিভব
পজিটিভ হবে। পজিটিভ আধানের জন্য বিভব হয়ে যাবে পজিটিভ, আর নেগেটিভ আধানের জন্য সেটা হবে নেগেটিভ, তাই এটা নিচের দিকে আসবে। গ্রাফটা আসবে নিচের দিকে, এই রকম ভাবে গ্রাফটা নেগেটিভ আধানের জন্য পাওয়া যাবে। ঠিক আছে, এটা হচ্ছে পজিটিভের জন্য, এটা হচ্ছে নেগেটিভের জন্য, সিম্পল। নেক্সট কি বলছে, পরাবৈদ্যুতিক ধ্রুবক আগে বলে, এটা ব্যাপার নয়, থিওরিটিক্যাল প্রশ্ন। কোন পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান উষ্ণতার সঙ্গে কিভাবে পরিবর্তিত হয়। একটা খুব সহজ হিসাব আমাদের কাছে থাকে সাধারণত, যে টেম্পারেচার যখনই ইনক্রিজ হয় তখন র্যান্ডমনেস বেড়ে যায়, এবং র্যান্ডমনেস বাড়ার সাথে সাথে অর্থাৎ বিশৃঙ্খলা বাড়ার সাথে সাথে যে সাসেপ্টিবিলিটি বা তড়িৎ গ্রাহিতা, যেটা ইলেকট্রিক সাসেপ্টিবিলিটি, সেটা কি হয় টেম্পারেচারের সঙ্গে ডিক্রিজ করে, এবং ইনভার্সলি প্রপোর্শনাল টু টেম্পারেচার। এবং যদি আমরা ম্যাগনেটিজমের সঙ্গে সেম ভাবে রিলেশনটা লিখি, ম্যাগনেটিজমের সঙ্গে সেম ওয়েতে রিলেশনটা লিখি, কাই এর জায়গায় কি লিখতে পারি আমরা, এপসাইলন আর মাইনাস 1, এই জিনিসটা আমরা কাই এর জায়গাতেও লিখতে পারি। সো দিস ইজ अगेन proportional to 1/t, that means epsilon r proportional to 1/t। ঠিক আছে, মোটের উপর আমরা এরকম ভাবে একটা রিলেশন বিল্ড আপ করতে পারি, এবং যেখান থেকে এটা বলতে পারি যে টেম্পারেচার বাড়লে, উষ্ণতা বাড়লে এপসাইলন আর কিন্তু ডেফিনেটলি কমবে। ঠিক আছে, এপসাইলন আর ডেফিনেটলি কমে যাবে, মাথায় থাকবে আশা করি ব্যাপারটা। এপসাইলন আর ডেফিনেটলি কমে যাবে যদি টেম্পারেচার বাড়ে। আচ্ছা, নেক্সট কি বলছে, দুটি পরিবাহীতে একই প্রকারের সমপরিমাণ তড়িতাদান আছে, এদের মধ্যে বিভব বৈষম্য থাকতে পারে কি? ডেফিনেটলি থাকতে পারে, কারণ আমরা জানি কোন একটা ধাতব পরিবাহীর ক্যাপাসিটেন্স সি ইকুয়ালস টু কিউ বাই ভি। তো কিউ আর ভি এই দুটো সি কে মেনটেন করার জন্য নিজেদের মধ্যে অ্যাডজাস্ট হয়। তাহলে যে পরিবাহীর ক্ষেত্রে ধারকত্ব বেশি, তার ক্ষেত্রে একই পরিমাণ আধান দিলে বিভবটা কম জেনারেট হবে বা কম বাড়বে, আর যার ক্ষেত্রে সি কম, মানে আমি যদি বলি সি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ভি, কারণ আমাদের প্রশ্নে বলে দিচ্ছে একই প্রকারের সমপরিমাণ তড়িতাদান আছে, তাহলে সি কিউটা কনস্ট্যান্ট, সো সি প্রপোর্শনাল টু 1/v। তার মানে যার ক্ষেত্রে ক্যাপাসিটেন্স বেশি ভি, তার ক্ষেত্রে কম জেনারেট হবে, মানে বিভব কম বাড়বে, আর যার ক্ষেত্রে ক্যাপাসিটেন্স কম, বিভব তার ক্ষেত্রে বেশি বাড়বে। অর্থাৎ বিভব দুজনের ক্ষেত্রেই সমান নাও হতে পারে, বিভব বৈষম্য ডেফিনেটলি থাকতে পারে। নেক্সট কোশ্চেন বলছে 1 মিলিমিটার স্কয়ার প্রস্থচ্ছেদের তামার তার, তার মানে এরিয়া অফ ক্রস সেকশন সেটা বলা আছে কত, 1 মিলিমিটার স্কয়ার, তার মানে এটাকে যদি করে 10⁻⁻6 মিটার স্কয়ার। আচ্ছা, তার মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা কারেন্ট হচ্ছে 0.21 অ্যাম্পিয়ার, কারেন্ট হচ্ছে 0.21 অ্যাম্পিয়ার। তার মুক্ত ইলেকট্রনের তাড়না বেগ বা ভিডি বার করতে বলেছে, তো ভিডি ইকুয়ালস টু আই বাই এন ই এ, মানে বেসিক্যালি আই ইকুয়ালস টু ভিনা ফর্মুলা থেকে পেয়ে যাচ্ছি। আই এর ভ্যালু বসিয়ে দেওয়া যাক, 0.21 ডিভাইডেড বাই এন মানে হচ্ছে মুক্ত ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব, সেটা দেওয়া আছে 8.4 10⁻28। ইলেকট্রনের চার্জ বসাতে হবে 1.6 10⁻⁻19, আর এরিয়া অফ ক্রস সেকশন 10⁻⁻6। এবার যদি সবগুলোকে বসিয়ে দিই তাহলে ডেফিনেটলি আমরা ভিডির ভ্যালু এখান থেকে ক্যালকুলেট করে নিতে পারবো। নেক্সট বলেছে আমাদের কি, কোনো পরিবাহীর উষ্ণতা রোধের উষ্ণতা গুণাঙ্ক এত, এর মান ডিগ্রি ফারেনহাইটে কত হবে। ঠিক আছে, ডিগ্রি ফারেনহাইটে এর মান কত হবে। তো দেখ, নর্মালি সেন্টিগ্রেড আর ফারেনহাইটের স্কেলের ডিফারেন্স, রেজিস্ট্যান্সের কি কোনো চেঞ্জ হবে না। আমরা যদি বলি যে কোন একটা নির্দিষ্ট পরিমাণ উষ্ণতা বাড়লো, সেটা সেন্টিগ্রেড আর ফারেনহাইট স্কেলে বা ডিফারেন্ট স্কেলে ভ্যালুটা ডিফারেন্ট দেখাবে। ধর একটা নির্দিষ্ট পরিমাণ উষ্ণতা বাড়লো, সেটা সেন্টিগ্রেড স্কেলে হয়তো 10 দেখালো, ফারেনহাইট স্কেলে সেটা হয়তো 20 দেখালো কি 30 দেখালো, বাট উষ্ণতা যেটা বাড়লো সেটা এক্সপ্রেস করছি আমি যখন ডিফারেন্ট স্কেলে, তখন সেটা ডিফারেন্ট ভ্যালু হচ্ছে অ্যাকচুয়ালি, বাট উষ্ণতা আলটিমেটলি যে পরিমাণটা বাড়লো সেটা তো সেমই বাড়লো না। শুধু যেহেতু দুটো স্কেলের ক্যালিব্রেশনটা আলাদা, তাই জন্য দুটো স্কেল ডিফারেন্ট ভ্যালু শো করছে, বাট অ্যাকচুয়ালি উষ্ণতাটা কিন্তু সেম বেড়েছে। ঠিক আছে, মানে ধর আমি যদি বলি 100 ডিগ্রি টেম্পারেচার বাড়লো, 0 থেকে 100 বাড়লো, তাহলে এটা সেন্টিগ্রেডে 0 থেকে 100 ইনক্রিজ করলো, ফারেনহাইটে কত ইনক্রিজ করলো, 32 থেকে 212 ইনক্রিজ করলো। তো আলটিমেটলি উষ্ণতা যেটা বাড়লো সেটা কিন্তু সেম বেড়েছে। জল 0 ডিগ্রি মানে জল বরফ থেকে বাষ্পে পরিণত হয়েছে, তো দুজনে উষ্ণতা দুটো ক্ষেত্রেই সেম বেরিয়েছে, কিন্তু
আমি যেহেতু ডিফারেন্ট স্কেলের রেসপেক্টে লিখছি তাই আমাদের ডিফারেন্ট ভ্যালু লিখতে হয়। বাট সেই জন্যই বলছি যে উষ্ণতাটা যেহেতু সেম পরিমাণ ইনক্রিজ হচ্ছে, যেটা আমি ডিফারেন্ট স্কেলেই লিখি না কেন, আমার রেজিস্ট্যান্সও কিন্তু দুটো স্কেলেই ইনক্রিমেন্টটা সেম থাকবে। এবার সেই জন্য আলফাকে কি লেখা যায়, যে কোনো একটা স্কেলে আমরা যদি আলফা লিখি, আলফা মানে কি, টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স বা রোধের উষ্ণতা গুণাঙ্ক, তাহলে সেক্ষেত্রে ডেল্টা আর বাই আর ডেল্টা থিটা। এখন যদি আমরা এটাকে সেন্টিগ্রেডে লিখি, অর্থাৎ আলফা সি ইকুয়ালস টু ডেল্টা আর বাই আর ডেল্টা সি, আর যদি ফারেনহাইটে লিখি আলফা এফ ইকুয়ালস টু ডেল্টা আর বাই আর ডেল্টা এফ। আমি এটাই বারবার বলছিলাম যে ডেল্টা সিটা কিন্তু, সরি, ডেল্টা আর এবং আর এইগুলো কিন্তু সেমই থাকবে, বিকজ আমি জাস্ট ডিফারেন্ট স্কেলে এক্সপ্রেস করছি, আলটিমেটলি কিছু পাল্টাচ্ছি না, আমি এক্সপ্রেসটা করছি ডিফারেন্ট স্কেলে। তাহলে যদি আমি এই দুটোকে ডিভাইড করি তাহলে কি আসবে, আলফা সি বাই আলফা এফ, দ্যাট ইজ ইকুয়ালস টু ডেল্টা এফ বাই ডেল্টা সি। এখন ডেল্টা এফ বাই ডেল্টা সি কত, তুই যদি দেখিস নর্মালি দুটো স্কেলের মধ্যেকার রিলেশন, দ্যাট ইজ সি বাই 5 ইকুয়ালস টু এফ মাইনাস 32 বাই 9। তাহলে এখান থেকে ক্রস মাল্টিপ্লাই যদি করে দিস তাহলে এফ ইকুয়ালস টু, একটা দেখ স্ট্রেট লাইনের ইকুয়েশনের মধ্যে চলে আসে, দেখ এফ মাইনাস 32টাকে ওপাশে নিয়ে গেলে প্লাস 32, এবং এটা হয়ে যায় 9 বাই 5 সি প্লাস 32। তো এটা খেয়াল করো, y ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, এরকম টাইপের একটা রিলেশন, যেখানে এমটা হচ্ছে স্লোপ। তো এটা অ্যাকচুয়ালি একটা স্ট্রেট লাইনকে ইন্ডিকেট করে, যেখানে এমটা হচ্ছে স্লোপ এবং এম এর ভ্যালুটা তাহলে কত, 9/5। এবং 9/5 যেহেতু স্লোপ, তাই স্লোপকে আমি লিখতে পারি ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। এখানে ওয়াই এর জায়গায় কে রয়েছে, ওয়াই এর জায়গায় রয়েছে ফারেনহাইট, এক্স এর জায়গায় রয়েছে, সরি, এক্স এর জায়গায় রয়েছে ডিগ্রি সেন্টিগ্রেড। এই সিটা হচ্ছে এখানে ইন্টারসেপ্ট, সিটা কিন্তু সিম্পলি ইন্টারসেপ্ট, ওটা 6 ডিগ্রি সেন্টিগ্রেড বলে গোলাস না। তাহলে এখানে কি হচ্ছে, ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স মানে ডেল্টা এফ বাই ডেল্টা সি। তো এই ব্যাপারটা মাথায় রাখলেই হয়ে যাবে, ডেল্টা এফ বাই ডেল্টা সি ইকুয়ালস টু 9/5। সেটা যদি এখানে আমরা বসিয়ে দিই তাহলে আলফা এফ ইকুয়ালস টু 5/9 ইন্টু আলফা সি। ঠিক আছে, দ্যাটস ইট, এইটা করলে আমাদের কাজ শেষ। এবং এই ভ্যালুটা যদি আমরা এখানে বসিয়ে দিই, আলফা সি যে গিভেন ভ্যালুটা আছে সেটা যদি বসিয়ে দিই সেন্টিগ্রেড, তাহলে আমরা ফারেনহাইট স্কেলে আলফার ভ্যালু ডেফিনেটলি পেয়ে যাব। ঠিক আছে, তো গেল। নেক্সট কি বলছে, নেক্সট বলছে দুটি রোধের শ্রেণী সমবায় সমান্তরাল সমবায়ের তুল্য রোধ যথাক্রমে এস ও পি, যদি এস ইকুয়ালস টু এনপি হয় তাহলে এন এর সম্ভাব্য সর্বনিম্ন মান কত আছে। ঠিক আছে, আমরা একটা পেজ অ্যাড করে দিই। দেখ, আমাদের বলছে যে দুটো রোধ, ঠিক আছে, দুটো রোধ আমরা ধরে নিচ্ছি, একটা হচ্ছে R1 আর একটা হচ্ছে R2, দুটো রোধ ধরে নিলাম। তাহলে S ইকুয়ালস টু কি হবে, R1 প্লাস R2, আর প্যারালাল কম্বিনেশনে P ইকুয়ালস টু হয়ে যাবে R1 R2 বাই R1 প্লাস R2। এখন আমাদের বলে দিয়েছে যে S ইকুয়ালস টু N ইন্টু P, তার মানে N ইকুয়ালস টু S বাই P। তো এস এর জায়গায় লিখতে পারি কি R1 প্লাস R2 ডিভাইডেড বাই পি এর জায়গায় লিখছি R1 R2 বাই R1 প্লাস R2। R1 প্লাস R2 কে উপরে তুলে নিয়ে গেলাম, তাহলে এটা স্কোয়ার হয়ে গেল R1 প্লাস R2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই R1 R2। এবার একটা জিনিস খেয়াল কর, এস এর ভ্যালু ম্যাক্সিমাম কত, আমাদের কত বলেছিল এস এর ভ্যালু, এর সম্ভাব্য সর্বনিম্ন। আচ্ছা, এস এর ভ্যালু সর্বনিম্ন হবে যখন, তার মানে এই কোয়ান্টিটিটা ম্যাক্সিমাম হবে, তাই তো। নিচের ডিনোমিনেটর কোয়ান্টিটিটা যদি ম্যাক্সিমাম হয় তাহলে এন কি হবে, মিনিমাম হয়ে যাবে। তাহলে এন এর মিনিমাম হওয়ার শর্ত হচ্ছে R1 R2 কে ম্যাক্সিমাম হওয়া। এখন যদি দেখিস এস ইকুয়ালস টু R1 প্লাস R2, ঠিক আছে, এস ইকুয়ালস টু R1 প্লাস R2, এবং এই R1 R2 মানে প্রোডাক্ট, এটা ম্যাক্সিমাম হবে কখন, বা তুই এটাকে এইভাবে লেখ, তাহলে R2 ইকুয়ালস টু এস মাইনাস R1 লিখতে পারিস। তাহলে R1 R1 ইন্টু এস মাইনাস R1, তাহলে এই কোয়ান্টিটিটা ম্যাক্সিমাম হবে, দ্যাট মিনস DDR1 অফ R1 ইন্টু এস মাইনাস R1, এই গোটা ব্যাপারটা হবে ইকুয়ালস টু 0।
ঠিক এই গোটা ব্যাপারটা হবে ইকুয়ালস টু জিরো, কারণ এই কোয়ান্টিটিটাকে আমি ম্যাক্সিমাইজ করতে চাইছি, তো এই কোয়ান্টিটিটার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ডেফিনেটলি জিরো হবে। তাহলে যদি আমরা ডিফারেন্সিয়েট করি কি পাবো, প্রথম টার্মটা থেকে পাবো r1 ডিফারেন্সিয়েট হলে শুধু s, আর তারপরের টার্মটা থেকে পাবো মাইনাস r1 স্কোয়ার, তার ডিফারেন্সিয়েশন করলে 2r1 ইকুয়ালস টু জিরো। তাহলে r1 বেসিক্যালি হয়ে গেল s বাই টু, s বাই টু। তাহলে r1 যদি s বাই টু হয় তাহলে r2 কত, r2 ডেফিনেটলি হয়ে যাবে, দেখ এখানে যদি সাবস্টিটিউট করে দিস s মাইনাস r1, তার মানে s মাইনাস s বাই টু, তার মানে আর s মাইনাস s বাই টু, তার মানে s বাই টু বেসিক্যালি, অর্থাৎ r1 এরই সমান। তাহলে r1 ইকুয়ালস টু r2 হলে তবেই কিন্তু এই কোয়ান্টিটিটা ম্যাক্সিমাইজ হবে, ঠিক আছে। তাহলে n মিনিমাম তার ভ্যালু তাহলে কত হচ্ছে, r2 ইকুয়ালস টু r1 বসিয়ে দিলে তাহলে উপরে হয়ে যাচ্ছে 2r1 তার হোল স্কোয়ার, আর নিচে হয়ে যাচ্ছে, দুটো যদি সেম হয় তার মানে r1 স্কোয়ার, তাহলে r1 স্কোয়ার r1 স্কোয়ার কেটে যাবে, 4 হবে আমার অ্যান্সার। খুব ভালো প্রশ্ন, ভালো করে রাখিস, ডেফিনেটলি পরীক্ষা আসার মতো প্রশ্ন, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন বলছে একটি সমান্তরাল রশ্মিগুচ্ছ একটি উত্তর লেন্স দ্বারা একটি বিন্দুতে কেন্দ্রীভূত হয়। তার মানে একটা উত্তর লেন্স এইরকম রয়েছে, এবার আমি যদি এখানে কিছু সমান্তরাল রশ্মি এনে ফেলি, ঠিক আছে, সমান্তরাল রশ্মি এনে ফেলি, তাহলে তারা কি করবে, একটা সার্টেন পয়েন্টে কেন্দ্রীভূত হয়ে যাবে। ক্লামজি করে লাভ নেই, অল্পই দিয়ে দেখাই। এটা ধর একদম আলোক কেন্দ্র দিয়ে পাস করেছে, একটা নির্দিষ্ট বিন্দুতে এসে মিলছিল, ঠিক আছে, এইরকম ধর সিচুয়েশন ছিল। এবার তাহলে এই বিন্দুটাকে আমরা কি বলবো, ফোকাস বলবো। এবার ব্যাপার হচ্ছে, বলছে সমান ফোকাস দূরত্বের একটি পাতলা অবতল লেন্সকে যদি এর সঙ্গে ফিট করে দেওয়া হয়, তার মানে এইভাবে ফিট করে দেওয়া হলো, ঠিক আছে, এইভাবে একদম গায়ে গায়ে ফিট করে দেওয়া হলো, ঠিক আছে, সংস্পর্শে রাখা হলো, প্রতিবিম্ব কোথায় সরে যাবে। দেখ আমরা যদি এই কম্বিনেশনটা এখন টোটাল পাওয়ার দেখতে যাই, তাহলে পাওয়ার ইকুয়ালস টু কি হয়, p1 প্লাস p2। উত্তল লেন্সের ক্ষেত্রে পাওয়ার হবে p, আর অবতল লেন্সের ক্ষেত্রে তো সমান ফোকাস দূরত্ব, তাহলে পাওয়ার p হবে বাট নেগেটিভ সাইন হবে, তাহলে হয়ে গেল পাওয়ার জিরো। আর পাওয়ার জিরো মানে কি, ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ সেটা হয়ে যাবে ইনফাইনাইট। তার মানে এই রে গুলো এখন আর এখানে মিট করবে না, এগুলো সোজা বেরিয়ে চলে যাবে বিং প্যারালাল টু ইচ আদার, একে অন্যের প্যারালাল হয়ে যেভাবে ঢুকেছিল সেভাবেই বেরিয়ে যাবে। এবং আমি বলতে পারি যে ওরা কোথায় মিট করবে, ওরা অসীম দূরত্বে গিয়ে মিট করবে, তার মানে প্রতিবিম্ব কোথায় সরে যাবে, অসীমে সরে যাবে, ঠিক আছে, প্রতিবিম্ব কোথায় সরে যাবে, অসীমে সরে যাবে। কি অবস্থায় লেন্সের প্রথম ও দ্বিতীয় মুখ্য ফোকাস দূরত্ব সেম হয়, অর্থাৎ লেন্সের দুই দিকের ফোকাল লেন্থ সেম হবে, যদি লেন্সের দুই দিকে সমান মাধ্যম থাকে তবেই লেন্সের দুই দিকে ফোকাল লেন্থ সমান হবে, এবং অবশ্যই লেন্সের কার্ভেচার দুটোকেও সেম হতে হবে। দুটি প্রিজমের ক্ষেত্রে চ্যুতিহীন বিচ্ছুরণ ঘটা শর্ত। দেখ দুটি প্রিজমের ক্ষেত্রে, এই যে দুটো প্রিজম দেখতে পাচ্ছিস, এই দুটো প্রিজম, একটা হচ্ছে ক্রাউন কাঁচ দিয়ে তৈরি একটা প্রিজম, আর একটা ফ্লিন্ট কাঁচ দিয়ে তৈরি আরেকটা প্রিজম। দুটোর অ্যাঙ্গেল দুটোকে উল্টো ভাবে রাখা হয়েছে, ঠিক আছে, যাতে একটার জন্য যা ডিসপারশন হলো এবং যা ডেভিয়েশন হলো, অন্য প্রিজমটা কি করে, যাতে সেই ডেভিয়েশনটাকে পুরো ক্যান্সেল আউট করে দেয়, এবং যে ইনিশিয়াল ডিরেকশনটা ছিল সেটা সঙ্গে প্যারালাল ডিরেকশনে, স্যার এখানে তো ভায়োলেট আর রেড রয়েছে, প্যারালাল তো হচ্ছে না, ডিসপারশন তো হলো, মিন কালার কোনটা, মিন কালার হচ্ছে ইয়েলো, তো ইয়েলো কালারটা এমন লাইনে বেরোবে যাতে এই দুটো লাইন মিউচুয়ালি প্যারালাল হয়, তার মানে মিন ডেভিয়েশন কত হলো, 0 হয়ে গেল। তো এই সিস্টেমটাকে বলা হয় ডিরেক্ট ভিশন প্রিজম, ঠিক আছে, বা ডিরেক্ট ভিশন কম্বিনেশন। এই কম্বিনেশনটার ক্ষেত্রে মিন ডেভিয়েশন যেটা হয় সেটা একে অন্যের, মানে ক্রাউন কাঁচ যে ধরনের যে ডেভিয়েশন ঘটালো, ফ্লিন্ট কাঁচ সেই ডেভিয়েশনটাকে ক্যান্সেল আউট করে দিল অপোজিট ডিরেকশনে, তাহলে d মাইনাস ডি ইকুয়ালস টু 0, বা এখানে তুই চাইলে ডেল্টাও লিখতে পারিস, অসুবিধা নেই। এবং ডেল্টার ভ্যালু বা ডি এর ভ্যালু প্রিজমের ক্ষেত্রে, পাতলা প্রিজমের ক্ষেত্রে কত হয়, মিউ মাইনাস 1 ইন্টু এ। সিম্পল এই রিলেশনটা আমরা সরাসরি ইউজ করব, মিউ মাইনাস 1 ইন্টু এ। তাহলে এই ক্রাউন কাচের জন্য আমরা ইউজ করতে পারি মিউ মাইনাস 1 ইন্টু এ, আর ফ্লিন্টের জন্য ইউজ করছি মিউ ড্যাশ মাইনাস 1 ইন্টু এ ড্যাশ। তাহলে এ ড্যাশ ইকুয়ালস টু চলে আসছে মিউ মাইনাস 1 বাই মিউ ড্যাশ মাইনাস 1 ইন্টু এ। দ্যাট মিনস এই রিলেশনটা তোকে মাথায় রাখতে হবে, এইটাই হচ্ছে শর্ত
যে শর্তের জন্য কি করবে, চ্যুতিহীন ভাবে বিচ্ছুরণ ঘটবে। ঠিক আছে, চ্যুতিহীন ভাবে বা নো ডেভিয়েশন বা ডেভিয়েশন ডিসপারশন উইদাউট ডেভিয়েশন, বিচ্ছুরণ হবে কিন্তু কোনো চ্যুতি হবে না। নেক্সট কোশ্চেন বলছে কোন বস্তু মাধ্যমের বিচ্ছুরণ ক্ষমতার মান সর্বদা ধনাত্মক হয় কেন? বিচ্ছুরণ ক্ষমতা ওমেগা ইকুয়ালস টু কি হয়, মিউ ভি মাইনাস মিউ আর মিউ ভি মাইনাস মিউ আর ডিভাইডেড বাই মিউ ইয়েলো, এই জিনিসটা হয়। এবার খেয়াল কর মিউ ভি সবসময় মিউ আর এর থেকে বড় হয়, কারণ আমরা জানি মিউ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ল্যামডা, এবং ল্যামডা রেড লাইটের ক্ষেত্রে সবসময় ভায়োলেটের থেকে বড়, রেড লাইটের ক্ষেত্রে ল্যামডা সবসময় ভায়োলেটের থেকে বড়, তাই জন্য কোনো একটা মাধ্যমের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সেটা ল্যামডার উপর যেহেতু ইনভার্সলি প্রপোর্শনাল ওয়েতে ডিপেন্ড করে, তাই মিউ আর কি হয়ে যাবে, অলওয়েজ মিউ ভি এর থেকে ছোট হবে। তাই এই যে উপরের কোয়ান্টিটিটা এটা অলওয়েজ গ্রেটার দেন 0 হবে, তাই তো, অলওয়েজ মিউ ভিটা বড়, তো তাহলে মিউ ভি মাইনাস মিউ আর অলওয়েজ একটা পজিটিভ কোয়ান্টিটি দেবে, তাই জন্যই বিচ্ছুরণ ক্ষমতা সবসময় ধনাত্মক বা পজিটিভ হবে। নেক্সট আমরা চলে আসি একটি ইলেকট্রনের গতিশক্তি কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস পেলে ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য অর্ধেক হয়ে যাবে। খুব সিম্পল, ডিরেক্ট আমরা প্রপোর্শনালিটি দিয়ে অ্যান্সার বার করে ফেলতে পারি, যেরকম যে h ইকুয়ালস টু ল্যামডা ইকুয়ালস টু কি রিলেশন পাওয়া যায়, h বাই পি, পিটাকে কি লেখা যায়, h বাই রুট আন্ডার 2mk, এটা লেখা যায় কাইনেটিক এনার্জি দিয়ে, কারণ আমাদের গতিশক্তির গল্পকে ইনকর্পোরেট করতে বলেছে। তাহলে ল্যামডা প্রপোর্শনাল টু 1 বাই রুট কে লিখতে পারি, ল্যামডা প্রপোর্শনাল টু 1 বাই রুট কে লিখতে পারি। তাহলে দেখ এখানে বলছে ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য অর্ধেক হয়ে যাবে, তার মানে ল্যামডা কমবে, তাহলে গতিশক্তিকে ডেফিনেটলি বাড়তে হবে, গতিশক্তি ডেফিনেটলি বাড়বে। ঠিক আছে, তাহলে গতিশক্তি কতটা বাড়বে সেটা আমরা হিসেব করি, ল্যামডা 2 বাই ল্যামডা 1 ইকুয়ালস টু রুট আন্ডার k1 বাই k2, রুট আন্ডার k1 বাই k2, দুদিকে যদি স্কোয়ার করে দিই তাহলে k1 বাই k2 ইকুয়ালস টু ল্যামডা 2 বাই ল্যামডা 1 তার স্কোয়ার, এবং ল্যামডা 2 কত বলেছে, অর্ধেক হয়ে যাবে, তার মানে ল্যামডা 2 হচ্ছে ল্যামডা 1 বাই 2, তো ল্যামডা 1 তো উপরে নিচে কেটে যাবে, 1 বাই 2 এর হোল স্কোয়ার, দ্যাট মিনস 1 বাই 4, তাহলে k2 ইকুয়ালস টু হয়ে গেল 4k1, তাহলে পার্সেন্টেজ ইনক্রিজ বা শতকরা বৃদ্ধি, পার্সেন্টেজ ইনক্রিজ ইন কাইনেটিক এনার্জি কি হবে, k2 মাইনাস k1 বাই k1 ইন্টু 100, ঠিক আছে, তাহলে k2 মাইনাস k1 তার মানে 4k1 মাইনাস k1 তাহলে 3k1, তাহলে 300% ইনক্রিজ হতে হবে, বৃদ্ধি পেতে হবে, 300% বৃদ্ধি পেতে হবে। ঠিক আছে, আপতিত আলোর তীব্রতার উপর তড়িৎ প্রবাহ মাত্রা কিভাবে নির্ভর করে, প্রপোর্শনাল ওয়েতে আপতিত আলোর যদি তীব্রতা বাড়ে বা প্রাবল্য বাড়ে, ব্রাইটনেস বেশি হয়, তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা ডেফিনেটলি বাড়বে, কারণ আপতিত আলোর তীব্রতা বাড়ার সাথে সাথে ফোটনের সংখ্যা, আপতিত ফোটনের সংখ্যাও বৃদ্ধি পায়, তো সেক্ষেত্রে বেশি পরিমাণ ইলেকট্রন জেনারেট ফটো ইলেকট্রিক এফেক্টের মাধ্যমে বেরিয়ে আসার প্রবাবিলিটি বেড়ে যায়, তাই জন্য প্রবাহটাও বেশি পাওয়া যায়। নেক্সট কোশ্চেন কি বলছে, হাইড্রোজেন পরমাণু ইলেকট্রনটি উত্তেজিত শক্তি স্তর n থেকে ভূমি স্তরে সংক্রমণ ঘটায়, ভালো কথা, ভূমি স্তরে সংক্রমণ ঘটায়, এর ফলে নিঃসৃত আলো 2.75, আচ্ছা কোনো একটা স্টেট থেকে গ্রাউন্ড স্টেটেও চলে আসে, অর্থাৎ n ইকুয়ালস টু 1 এ চলে আসে, কোনো একটা n থেকে n ইকুয়ালস টু 1 এ ইলেকট্রন চলে আসে, তার জন্য কি হবে, একটা ফোটন রিলিজ হবে, তো এই ফোটনের এনার্জি h নিউ সেটা কার সমান হবে, ডেল্টা ই, এই দুটো লেভেলের মধ্যে যে এনার্জি ডিফারেন্স তার সমান হবে। এই এনার্জিটা এবার গিয়ে পড়ছে আলটিমেটলি একটা মেটাল সারফেসের ওপর, এসে পড়ছে, যার যার ক্ষেত্রে ওয়ার্ক ফাংশন ফাই ইকুয়ালস টু বলা আছে, 2.75 eV, এবং এর থেকে যে ইলেকট্রন গুলো বেরিয়ে আসছে, এর থেকে সারফেস থেকে যে ইলেকট্রন বেরিয়ে আসছে তার ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি কত হবে না, সেটা যদি ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু আমরা লিখতে পারি E ইন্টু VS, যেখানে VS হচ্ছে কি স্টপিং পোটেনশিয়াল, তো স্টপিং পোটেনশিয়াল এখানে দেওয়া আছে দেখ 10 ভোল্ট, তার মানে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি সেটা হচ্ছে
10 ইলেকট্রন ভোল্ট। তাহলে আমরা যদি আইনস্টাইন ইকুয়েশন ইউজ করি তাহলে কি লিখতে পারি, h nu ইকুয়ালস টু k max প্লাস 5। তাহলে h nu ইকুয়ালস টু বা ডেল্টা E ইকুয়ালস টু, ডেল্টা E মানে এই দুটোর মধ্যেকার গ্যাপ, এনার্জি ডিফারেন্স, সেই ডেল্টা ইকুয়ালস টু k max এর ভ্যালু 10 প্লাস 2.75, তার মানে 12.75 eV। অর্থাৎ গ্রাউন্ড স্টেট এবং n তম স্টেটের মধ্যে এনার্জির ডিফারেন্স হচ্ছে 12.75 eV। তাহলে n তম স্টেটের এনার্জি কত, En ইকুয়ালস টু ডেফিনেটলি তাহলে 13.6 মাইনাস 12.75, এবং যেটাকে যদি মাইনাস 13.6 ডিভাইডেড বাই n স্কোয়ার, আমরা তো মড নিয়ে করছি তাহলে মাইনাস নেওয়ার দরকার নেই, আমরা জাস্ট ম্যাগনিটিউড নিয়ে কাজ করছি। এবং এই ভ্যালুটা যদি আমরা লিখি, এই ভ্যালুটা অর্থাৎ 13.6 মাইনাস 12.75 যদি লিখি, তাহলে এখান থেকে সলভ করলে n এর ভ্যালু চলে আসবে 4, n এর ভ্যালু সরাসরি চলে আসবে 4। অর্থাৎ 4 নম্বর স্টেট থেকে ইলেকট্রনটা জাম্প করেছিল ইনিশিয়ালি, যাতে এমন একটা ফোটন বেরিয়েছে সেটা গিয়ে একটা মেটালকে হিট করে এই এনার্জির ইলেকট্রনকে বার করতে সক্ষম হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা বেসিক্যালি জাস্ট ঘুরিয়ে আসলাম, প্রথমে কাইনেটিক এনার্জি আর এইটাকে যোগ করলাম, করে আমরা পেলাম যে ফোটনের এনার্জি কত, আর ফোটনের এনার্জি থেকে আমরা পেলাম যে দুটোর মধ্যে গ্যাপ কত হওয়া উচিত, এবং দুটোর মধ্যে গ্যাপের ফর্মুলা থেকেই আমরা n তম স্টেটের এনার্জিটা বার করতে পারলাম। নেক্সট কি, এই নাম্বারটাকে দশমিক সংখ্যায় পরিণত করতে বলেছে, খুব সহজ ব্যাপার, 10011। আমাদের কি করতে হয়, নাম্বারিং করতে হয়। এটা হচ্ছে 0th পজিশন, 1 2 3 4। তাহলে এটা যদি 2 হয় তাহলে কি হিসাব হবে, 1 ইন্টু 2 টু দি পাওয়ার, যেহেতু বেস 2 তাই 2 টু দি পাওয়ার 4 প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার 3 প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার 2 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0। তাহলে এখানে কত হচ্ছে, 16 প্লাস 0 0 হয়ে যাচ্ছে, এখানে হচ্ছে 2 প্লাস এখানে হচ্ছে 1, তার মানে হচ্ছে আমার 19 টু দি বেস 10। ঠিক আছে, এইটা হবে অ্যান্সার। নেক্সট আমরা যদি দেখি, নেক্সট কোশ্চেন বলছে একটা লজিক গেট দিয়ে দিয়েছে, স্ট্রাকচার দিয়ে দিয়েছে, সেই স্ট্রাকচারের আউটপুট বার করতে বলেছে। তো সবার আগে স্ট্রাকচারটা আঁকি একবার, বা স্ট্রাকচার না আঁকলেও আমরা করতে পারবো, অসুবিধার কিছু নেই। আমরা জাস্ট স্ট্রাকচারটা কি কি আউটপুট, কোন কোন সেকশনে কি কি আউটপুট হচ্ছে সেটা দেখি একবার। এখান থেকে এ আসলো, ঠিক আছে, এখান থেকে এ আসছে, এখান থেকে এ আসছে, আর এইখান থেকে বি আসছে। তাহলে এখানে আমার আউটপুট কত বেরোচ্ছে, এ বি তার বার, এ বি বার বেরোচ্ছে, কারণ এখানে এটা আছে আমার ন্যান্ড গেট, এখানে আছে নর গেট। তাহলে এখান থেকে কত বেরোবে, এ প্লাস বি তার বার। এবার এই দুটো এখানে এসে মিলছে, এবং এটা একটা অ্যান্ড গেট, তাহলে এখানে আউটপুট কত হবে, এ বি বার ডট এ প্লাস বি হোল বার। এবং যেহেতু অ্যান্ড গেট, মাথায় কিছু থাকবে না, সিম্পল এইটা রইলো। এবার এই লাইনটা আবার ফিড হচ্ছে আরেকটা ন্যান্ড গেটে, এবং তার সঙ্গে এ বি বার যুক্ত হচ্ছে। তার মানে ফাইনাল আউটপুট যেটা তুই পাবি, ফাইনাল আউটপুট যেটা পাবি, ফাইনাল আউটপুট যেটা পাবি সেটা কত হবে, ফাইনাল আউটপুটটা এ বি বার, মানে ওপর থেকে আসছে এ বি বার ডট, নিচের থেকে যাচ্ছে এ বি বার ডট এ প্লাস বি তাদের হোল বার, এবং এটার মাথায় এই ডট হয়ে গেল, বেসিক্যালি ডট হয়ে গেল। এবার এটার মাথায় একটা হোল বার থাকবে, বিকজ এটা একটা ন্যান্ড গেট। দ্যাটস ইট। এবার যদি এটাকে আমি একটু সিম্পলিফাই করি, দেখ এবার এই দেখ এই দুটো জিনিস সেম জিনিস, তাহলে এই দুটো জিনিসকে যদি আমি ডট করি তাহলে অবভিয়াসলি একটাই পড়ে থাকবে। তাহলে এ বি বার ডট এ প্লাস বি তার বার, এবং মাথায় চলে আসছে একটা বার, মাথায় চলে আসছে একটা বার, সিম্পল, মাথায় চলে আসছে বার। এবার যদি আমি ডি মর্গান ইউজ করি এখানে, তাহলে কি হবে, এ বির মাথায় একটা বার অলরেডি ছিল, আরেকটা বার চলে, ওপরের বারটাকে আমি স্প্লিট করে দিচ্ছি, ওপরের যে বারটা আছে সেটাকে আমি মাঝখান থেকে স্প্লিট করে দিচ্ছি। ঠিক আছে, তো স্প্লিট করে দিলে এর মাথায় একটা, এবং ডটটা পাল্টে প্লাস হয়ে যাবে,
এ প্লাস বি এর মাথায় একটা বার অলরেডি ছিল, আরেকটা বার চলে এলো স্প্লিট হয়ে, তাহলে এটা হয়ে গেল এ বি প্লাস এ প্লাস বি। যদি আমরা এ কমন নিয়ে নিই তাহলে চলে আসছে বি প্লাস ওয়ান প্লাস বি, ঠিক আছে, বি প্লাস ওয়ান প্লাস বি চলে আসছে, এবং ফাইনালি বি প্লাস ওয়ান মানে কি ওয়ান, যে কোনো সঙ্গে ওয়ান যোগ হওয়া মানে ওয়ান, তাহলে এ প্লাস বি, তার মানে এটা অ্যাকচুয়ালি একটা অর গেটের মতো বিহেভ করবে, অ্যাকচুয়ালি এটা অর গেটের মতো বিহেভ করবে। এবং ফাইনালি আমরা যেহেতু অর গেটের আউটপুট পেয়ে গেলাম, এবার আমাদের কাছে 1 0 0 0 1 1 বসানো কোনো ব্যাপারই না, তাহলে রিকোয়ার্ড আউটপুটস a plus b z equals to a plus b equals to তিনটে আউটপুট বেরোবে। যখন আমরা 1 0 বসাবো তখন 1, যদি আমরা 0 0 বসাই তাহলে 0, 1 1 বসালে 1, তো এই তিনটে আউটপুট আমাদের বেরোবে, ঠিক আছে, তিনটে আউটপুট বেরোবে। নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট বলছে একটি 20 ভোল্ট তড়িৎচালক বল বিশিষ্ট কোষের সাথে একটি 40 ওহম রোধের গ্যালভানোমিটার, আচ্ছা একটি 20 ভোল্ট তড়িৎচালক বল বিশিষ্ট কোষের সাথে, এই একটা কোষ রয়েছে, এটা 20 ভোল্ট, এই কোষের সঙ্গে একটি 40 ওহম রোধের গ্যালভানোমিটার, একটা গ্যালভানোমিটার কানেক্ট করা হলো 40 ওহম, তার সাথে কি বলেছে একটা 10 ওহম বাহ্যিক রোধ শ্রেণী সমবায় যুক্ত, একটা 10 ওহম লাগিয়ে দিলাম, 10 ওহম লাগানো হলো। এবার কি বলছে একটি 5 ওহম রোধের শান্ট গ্যালভানোমিটারের সঙ্গে সমান্তরালে যুক্ত করা হলো, সমান্তরালে যুক্ত করে দিলাম একটা 5 ওহমের শান্ট। তাহলে বলছে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ কত, তাহলে মূল তড়িৎ প্রবাহটা যদি আই হয় তার একটা পার্ট যাবে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে, আর একটা যাবে এই শান্টের মধ্যে দিয়ে। আমাদের গ্যালভানোমিটারের ফ্লোটা বার করতে বলেছে, তো ঠিক আছে আগে মূল প্রবাহটা বার করে নিই, তারপর গ্যালভানোমিটার ফ্লো এমনি বেরিয়ে যাবে। তো আই ইকুয়ালস টু কি হবে 20 ভোল্ট ডিভাইডেড বাই আর ইকুইভ্যালেন্ট। এখন আর ইকুইভ্যালেন্ট কত খেয়াল কর, 40 আর 5, 40 আর 5 রয়েছে প্যারালালে, তাহলে 40 ইন্টু 5 বাই 40 প্লাস 5 প্লাস এর সঙ্গে আছে 10, তাহলে এটা যদি ক্যালকুলেট করি আমরা কত আসছে মোটামুটি 40 প্লাস 5, 40 ইন্টু 5 মানে 4 5 20, 200 ডিভাইডেড বাই 45 প্লাস 10, এটা যদি আমরা ক্যালকুলেট করি মোটামুটি এটা চলে আসবে আমার 14.45 ওহমস, ঠিক আছে। এটা সিম্পল করে ক্যালকুলেটর অ্যাভেলেবেল থাকবে, ডাইরেক্টলি করে ফেলতে পারিস, অসুবিধা নেই। আর এটা হলো তাহলে আমার আর ইকুইভ্যালেন্ট, তাহলে এটা যদি বসিয়ে দিই এখানে তাহলে 20 বাই 14.45, তাহলে এটা কত অ্যাম্পিয়ার চলে আসছে মোটামুটি 1.38 অ্যাম্পিয়ার মতো চলে আসছে, ঠিক আছে। এবার খেয়াল কর এই যে আইজি আর আইএস এর যদি আমি রেশিও করি তাহলে রেশিওটা বেসিক্যালি কি হবে ইনভার্সলি প্রপোর্শনাল টু রেজিস্ট্যান্স, তার মানে এস ইজ টু জি, তাহলে এস ইজ টু জি মানে কত হবে 5:40, তাহলে আইজি ইকুয়ালস টু কত হয়ে যাবে সরাসরি লিখতে পারি 5/40 প্লাস 5, তার মানে 45, এই দুটোকে সাম করে লিখবো 45 ইন্টু টোটাল কারেন্ট মানে আই, তাহলে কত হয়ে যাচ্ছে 5 ইন্টু 1.38 ডিভাইডেড বাই 45, এবং এটা করলে মোটামুটি চলে আসবে তো 0.153 অ্যাম্পিয়ার, ঠিক আছে, মোটামুটি এটা করে অ্যান্সার চলে আসবে। তো এইভাবে আমরা এই অঙ্কটাকে ইজিলি সলভ করতে পারি, কোনো ঝামেলার ব্যাপার নেই। এবং শান্ট মধ্যে দিয়ে কত তড়িৎ প্রবাহ হবে আমরা ডাইরেক্টলি বার করে ফেলতে পারলাম। শান্টের দেখ দুটোই, শান্টের থিওরিও করা হয়ে গেছে, শান্টের কোশ্চেনও করা হয়ে গেছে, এই পেজটায় মানে শান্টের সবকিছুই করা হয়ে গেছে। কোনো টি সময় কোনো পরিবাহীর প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে প্রবাহিত আধানের পরিমাণ Q ইকুয়ালস টু বলে দিয়েছে 5t স্কোয়ার প্লাস 6t প্লাস 10 কুলম, তাহলে আমাদের বলছে t ইকুয়াল টু 2 সেকেন্ডে কতটা প্রবাহ মাত্রা যাবে, তাহলে I ইকুয়ালস টু আমরা বলতে পারি dq বাই dt, ডিফারেন্সিয়েট করলে 10t প্লাস 6, এবার এটাকে আমাদের করতে হবে কি at t ইকুয়ালস টু 2 সেকেন্ডে, তাহলে এটা হয়ে যাচ্ছে 20 প্লাস 6, তার মানে 26 অ্যাম্পিয়ার। দ্যাটস ইট, একদম ইজি প্রশ্ন। নেক্সট কোশ্চেন বলছে একটি কোষের অভ্যন্তরীণ রোধ নির্ণয় করার জন্য পোটেনশিওমিটার বর্তনী তৈরি করা হয়েছে, তাহলে বর্তনীটা দেখতে কিরকম, নিশ্চয়ই বর্তনীটা দেখতে এইরকম হবে, যে এই হচ্ছে একটা সেল ড্রাইভার সেল, ড্রাইভার সেলের ইন্টারনাল রেজিস্ট্যান্স কি এখানে বলেছে, প্রমাণ কোষটির তড়িৎচালক বল 2 ভোল্ট এবং অভ্যন্তরীণ রোধকে উপেক্ষা করা আছে, তার মানে এখানে কোনো রেজিস্ট্যান্স নেই। এইটা কানেক্ট হয়ে আছে একটা
পোটেনশিওমিটার ওয়্যারের সঙ্গে। এইটা হচ্ছে আমার একটা পোটেনশিওমিটার ওয়্যার। এবার এইখানে আমি কি করলাম, এটার সাথে একটা টেস্ট সেলকে কানেক্ট করে দিলাম। ঠিক আছে, একটা টেস্ট সেলকে কানেক্ট করলাম। টেস্ট সেল আছে, তার একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে। ঠিক, টেস্ট সেল আছে, তার একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে। এর সঙ্গে একটা গ্যালভানোমিটার কানেক্ট করলাম জি, এবং দিয়ে আমি এখানে ফিট করে দিলাম। এবার আমাকে কোশ্চেন বলছে যে যে কোষটির অভ্যন্তরীণ রোধ নির্ণয় করতে হবে সেটির সঙ্গে প্রথমে অসীম এবং 9.5 ওহম রোধ যুক্ত করলে যথাক্রমে এত এত নিদূরে নিষ্পন্দ বিন্দু পাওয়া যায়। তো অসীম রোধ যুক্ত করা মানে কি, যদি আমি এখান থেকে একটা ইনফাইনাইট রেজিস্ট্যান্স কানেক্ট করে দিই তাহলে কি হবে সিচুয়েশনটা ভাবতো। তাহলে সিচুয়েশন যেটা হবে, এমনিই তো আমি গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো ফ্লো চাইছি না, I0, এবং এটার মধ্যে দিয়েও কোনো ফ্লো হবে না, এটার মধ্যে দিয়েও কোনো ফ্লো হবে না। দ্যাট মিনস আমি যে ভ্যালুটা পাবো সেটা ডিরেক্টলি এই যে লেন্থটা পাবো L1 ব্যালেন্সিং লেন্থ, সেটা বেসিক্যালি এর ইএমএফ কেই ডিরেক্টলি ইন্ডিকেট করবে, প্রথমটার ইএমএফ কেই ডিরেক্টলি ইন্ডিকেট করবে। এবং যেটা আমরা নর্মালও করে থাকি, মানে অভ্যন্তরীণ রোধ ক্যালকুলেশন বা নির্ণয়ের প্রসিডিওরটাই এটা, যে আমরা প্রথমে এমন একটা সেট আপ করি যাতে IG 0 হয় এবং এর মধ্যে কোনো কারেন্ট ফ্লো না হয়, এবং সেক্ষেত্রে আমরা যে ব্যালেন্সিং লেন্থটা পাই সেখান থেকে আমরা সরাসরি বলতে পারি K ইন্টু L1 ইকুয়ালস টু E অফ টেস্ট সেল, যদি এটা ET হয়। ঠিক আছে, যেখানে K হচ্ছে কি পার ইউনিট লেন্থে কতটা পোটেনশিয়াল ড্রপ হচ্ছে বা পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট বলতে পারি। এইটা হলো। এবার এর সাথে আমি যদি একটা নোন এবং একটা কম রেজিস্ট্যান্স লাগিয়ে দিই, ইনফাইনাইট করলাম না, 9.5 ওহম করলাম, একটা নোন রেজিস্ট্যান্স লাগিয়ে দিলাম, তাতে কি হলো, তাতে আবার আমি একটা ব্যালেন্সিং লেন্থ পেলাম যেটা হচ্ছে L2, একটা ব্যালেন্সিং লেন্থ পেলাম যেটা হচ্ছে L2। এবার ব্যাপার হচ্ছে এই L2 লেন্থটা আমাকে ব্যালেন্স করে দিচ্ছে তো এই দুটো এন্ডের পোটেনশিয়াল ডিফারেন্সকে। তাহলে এখন তো এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো ডেফিনেটলি হবে, কারণ এটা ইনফাইনাইট রেজিস্ট্যান্স নয়, ডেফিনেটলি এর মধ্যে কারেন্ট ফ্লো হতে পারে। তো এটাই বেসিক্যালি ওকে আলটিমেটলি ঘুরিয়ে ইন্ডিকেট করেই দিচ্ছে যে অভ্যন্তরীণ রোধ নির্ণয় করার প্রসিডিওরটাই এখানে বলে দেওয়া আছে। ঠিক আছে, আলটিমেটলি ঘুরিয়ে গাড়িয়ে তোকে আলটিমেটলি অভ্যন্তরীণ রোধ নির্ণয়ের প্রসিডিওরটাই এখানে দেওয়া আছে। তাহলে কি করতে হবে, কিচ্ছু না, সিম্পল ডাইরেক্ট ফর্মুলা ইউজ করতে হবে। L1 L2 তুই অলরেডি জানিস, তাহলে L1 L2 তুই অলরেডি জানিস, তুই সরাসরি কি করবি বলতো, অভ্যন্তরীণ রোধ R ইকুয়ালস টু R ইন্টু ডিরেক্ট ফর্মুলা বসাবি L1 বাই L2 মাইনাস 1, দ্যাটস ইট, এক লাইন ফর্মুলা শেষ। ঠিক আছে, জাস্ট এই ফর্মুলা ইউজ কর, ডাইরেক্টলি তোর অঙ্ক হয়ে গেল। আর এর জায়গায় বসিয়ে দিয়ে 9.5, L1 বাই L2 দুটো আমাদের বলে দিয়েছে 3 মিটার 2.85, 3 by 2.85 minus 1, and eventually you can calculate the result. ঠিক আছে, সিম্পল, অভ্যন্তরীণ রোধের মান এখান থেকে বেরিয়ে যাবে। মানে তোকে জাস্ট কোশ্চেনটা আইডেন্টিফাই করতে হতো যে আমি এই ফর্মুলাটা ইউজ করব কিনা, অভ্যন্তরীণ রোধ নির্ণয় করতে বলেছে তো এই ফর্মুলাটা ইউজ হবে। এবং এই ফর্মুলাটা আমাকে ভেরিফাই করার জন্য দুটো রাস্তা বলে দিচ্ছে, অসীম রোধ মানে কোনো ফ্লো নেই এর ভেতর দিয়ে, অসীম রোধ মানে এর ভেতর দিয়েও কোনো ফ্লো হবে না, এইটা দিয়ে তো ফ্লো হচ্ছেই না ডেফিনেটলি, এর মধ্যে দিয়েও কোনো ফ্লো হচ্ছে না, মানে বেসিক্যালি এই রোধটা নেই, জাস্ট নেই, ব্রেক। আর সেকেন্ড কেসে 2.85 যখন, তখন 9.5 ওহম কানেক্ট করা হয়েছে, তার মানে এর মধ্যে কারেন্ট ফ্লো হচ্ছে। এটাই বেসিক্যালি অভ্যন্তরীণ রোধ নির্ণয় করার প্রসিডিওর। বলছে একটি ফিউজ তারের ব্যাসার্ধ R এবং এর মধ্যে সর্বোচ্চ নিরাপদ প্রবাহ মাত্রা I হলে দেখা হচ্ছে I প্রপোর্শনাল টু R টু দি পাওয়ার 3/2। দেখ, এক্ষেত্রে আমরা এটা ধরতে পারি যে এইটা যদি একটা ফিউজ তার হয়, এইটা যদি আমাদের কাছে একটা ফিউজ তার হয়, ঠিক আছে, এই ফিউজ তারের ক্রস সেকশন এরিয়া আমরা ধরলাম হচ্ছে A, এটা কিন্তু ক্রস সেকশন এরিয়া, ঠিক আছে। আর বা রেডিয়াস আমরা এক কাজ করি, ক্রস সেকশন এরিয়া এরকম না বলে আমরা বলি রেডিয়াসটা বলি, রেডিয়াসটা হচ্ছে R এবং লেন্থ হচ্ছে L, এবং এই মেটেরিয়ালটার রোধাঙ্ক হচ্ছে রো। তাহলে এই ফিউজ তারের মধ্যে দিয়ে I কারেন্ট ফ্লো এর জন্য ম্যাক্সিমাম কারেন্ট বা যে কোনো একটা কারেন্ট ধর I, সেই কারেন্ট ফ্লো এর জন্য কতটা হিট জেনারেট হবে, স্যার হিট জেনারেট হবে I স্কোয়ার RT, এই অ্যামাউন্টের হিট টি সময় জেনারেট হবে। তো স্যার এই হিট জেনারেট হলে অটোমেটিক্যালি তো ফিউজ তারটা গলে যাবে, কারণ ফিউজ তার এমনই যার গলনাঙ্ক খুব কম। তাহলে স্যার কারেন্ট তো তাহলে ফ্লো হলেই হিট জেনারেট হবে, গলে যাবে, কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে ওর সারফেস এরিয়াটা দিয়ে, ধর এটা হচ্ছে ফিউজ তার, তার মানে ওর সারফেস যেটা আছে, এই যে বক্রতল যেটা কার্ভ সারফেস, সেই কার্ভ সারফেস দিয়ে হিট রেডিয়েট করে বাইরে বেরিয়ে যেতে পারে। এবার ভাবতে হবে যদি
হিট যা জেনারেট হচ্ছে, হিট যেটা জেনারেট হচ্ছে সেটা যদি বক্রতল দিয়ে বেরিয়েই যায়, রেডিয়েট করে যায়, তাহলে তো ফিউজ তারটা গলবে না। তাহলে কতক্ষণ অবধি গলবে না? যতক্ষণ যে পরিমাণ হিটটা প্রডিউস হচ্ছে সেটা যদি বেরিয়ে যাওয়া হিটের সমান হয়, ততক্ষণ অবধি ফিউজ তারটা ইনট্যাক্ট থাকবে। তার থেকে যদি বেশি কারেন্ট হয়, তাহলে ফিউজ তারের মধ্যে হিটটা বেশি জেনারেট হলো, কিন্তু বেরিয়ে যাওয়ার পরিমাণটা ফিক্সড। এবার দেখ বেরিয়ে যাওয়ার পরিমাণটা কিভাবে বলা হচ্ছে। যদি আমরা ধরে নিই যে স্মল h ইকুয়ালস টু হিট রেডিয়েটেড পার ইউনিট এরিয়া, মানে কতটা তাপ বিকিরণ হচ্ছে প্রতি একক ক্ষেত্রফলে, হিট রেডিয়েটেড পার ইউনিট এরিয়া, সারফেস থেকে, ক্রস সেকশন এরিয়া থেকে নয়, সারফেস থেকে, তাহলে টোটাল হিট রেডিয়েটেড equals to small h into 2 pi rl, কারণ এইটাই হচ্ছে ওর সারফেস এরিয়া। ধর এটা হচ্ছে চোঙ, তো এর সারফেস এরিয়াটা কত হবে? 2 pi into l into r, তাই না? রেডিয়াস, তাহলে 2 pi r into l হবে সমগ্র মানে কার্ভ সারফেসের ক্ষেত্রফল, তাহলে 2 pi rl into h। এবার এইটা যদি দেখ এইটা ফিক্স, কিন্তু এটা কিন্তু কারেন্টের উপর ডিপেন্ড করে না, এইটা ডিপেন্ড করে ওর সারফেস এরিয়াটা কত, মানে কার্ভ সারফেসটা কত তার উপর এবং এইচ এর উপর। যদি এই পরিমাণ হিট বেরিয়ে যাচ্ছে সেটা উৎপন্ন হিটের থেকে সমান হয়, উৎপন্ন হিটের সঙ্গে সমান হয়, তাহলে ফিউজ তারটা ইনট্যাক্ট থাকবে, মানে যতটা তৈরি হচ্ছে ততটাও ছেড়ে দিচ্ছে। কিন্তু যদি এরকম হয় উৎপন্ন বেশি হচ্ছে কিন্তু ছাড়তে পারছে না, অর্থাৎ এইটা কমে গেছে, এইটা এই ভ্যালুটার থেকে কমে গেছে, তাহলে ডেফিনেটলি ফিউজ তার গলে যাবে এবং নষ্ট হয়ে যাবে, সার্কিট ব্রেক হয়ে যাবে। তাহলে ম্যাক্সিমাম কতটা কারেন্ট ফ্লো হতে পারে, যার জন্য এই দুটো ভ্যালু সেম হবে, অর্থাৎ এই দুটোকে ইকুয়েট করে দে, আই স্কোয়ার আর টি। তাহলে এখান থেকে সিম্পলি আই বেরিয়ে আসবে তোর আই স্কোয়ার, দেখ আর ক্যাপিটাল আরটাকে এপাশে তুই তুলে নিয়ে আয়, ইকুয়ালস টু, এবং টিটাকেও তুলে নিয়ে আয়, তাহলে স্মল h ইন্টু 2 পাই আর এল ডিভাইডেড বাই ক্যাপিটাল আর এক জায়গায় লিখে দে রো এল বাই এ টি। তাহলে এখান থেকে দেখ প্রপোর্শনাল টু হয়ে যাচ্ছে আর টু দি পাওয়ার, এখানে এ মানে কি? ক্রস সেকশন এরিয়া এ, ক্রস সেকশন এরিয়া যদি এ হয় ইকুয়ালস টু কি লিখতে পারি? পাই আর স্কোয়ার, তাই তো? ইকুয়ালস টু লিখতে পারি পাই আর স্কোয়ার, তাহলে পাই আর স্কোয়ার লিখলে সে আর স্কোয়ারটা উপরে উঠে যাবে, এখানে আর আছে অলরেডি, তাহলে আর কিউব হয়ে যাবে, তাহলে আই স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউব, তাহলে আই প্রপোর্শনাল টু আর টু দি পাওয়ার 3/2, হেন্স প্রুভড। ঠিক আছে, হেন্স প্রুভড, বোঝা গেল? তাহলে কনসেপ্টটা এটাই, ফিউজ তার ততক্ষণ অবধি ঠিক থাকবে যতক্ষণ উৎপন্ন তাপটা বাইরে বেরিয়ে যেতে পারছে, যদি বেরিয়ে যেতে না পারে তাহলে ফিউজ তারটা গলে যাবে। দুটো হিটকে আমি ইকুয়েট করে দিলাম, বেরিয়ে যাওয়া পরিমাণ হিট এবং উৎপন্ন হিট ম্যাক্সিমাম হলে তবে ইকুয়েট করে দিলাম, তাহলে আমরা ভ্যালু পেয়ে গেলাম আই এর সঙ্গে আর এর রিলেশন। নেক্সট কি বলছে? একটি কুণ্ডলীর সাবেশাঙ্ক 2 মিলি হেনরি, কুণ্ডলীর মধ্যে প্রবাহ মাত্রা ই টু দি পাওয়ার মাইনাস টি, ই টু দি পাওয়ার মাইনাস টি হলে তো টি ইকুয়ালস টু ইনফাইনাইটে 0 হবে। আচ্ছা, এইটা এইরকম একটা অঙ্ক আমি আগে দেখেওছি, সেখানে ফর্মুলাটা এরকম না থেকে একটু চেঞ্জ আছে, সেটা হচ্ছে টি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস টি। ঠিক আছে, 18 এর প্রবলেমটা বেসিক্যালি এরকম হওয়ার কথা ছিল যে কারেন্টটা এইভাবে পাল্টাচ্ছে, কারেন্ট ইকুয়ালস টু টি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস টি, এইভাবে কারেন্টটা পাল্টাচ্ছে। তাহলে ডিআইডিটি কত? দেখ, আচ্ছা ডিআইডিটি কেন করছি? এল ডিআইডিটি ইকুয়ালস টু ই ইনডিউসড ইএমএফ। ঠিক আছে, এবার ইনডিউসড ইএমএফ বলছে আবিষ্ট তড়িৎচালক বলের মান 0 হবে, তো আবিষ্ট তড়িৎচালক বলের মান 0 অর্থাৎ 0, তার মানে এল তো 0 নয়, তাহলে ডিআইডিটি ডেফিনেটলি 0। এবার ডিআইডিটি কে 0 কর, টি স্কোয়ার কে ডিফারেন্সিয়েট করলে 2t ই টু দি পাওয়ার মাইনাস টিটা থেকে গেল অ্যাজ ইউজুয়াল, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি ইন্টু টি স্কোয়ার, জাস্ট ইউভি রুলে ডিফারেন্সিয়েট করলাম, আশা করি কোনো সমস্যা নেই। এটাকে এর পাশে তুলে নিয়ে যাই যদি, তাহলে 2t ই টু দি পাওয়ার মাইনাস টি ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস টি ইন্টু টি স্কোয়ার, দুদিক থেকে ই টু দি পাওয়ার মাইনাস টি ক্যান্সেল আউট হবে, তাহলে টি ইকুয়ালস টু 2 সেকেন্ড, টি ইকুয়ালস 2 সেকেন্ড। এখানে আমি এই জায়গাটা ধরে নিচ্ছি যে ই টু দি পাওয়ার মাইনাস টি ইন্টু টি স্কোয়ার, এইটা হবে, শুধু ই টু দি পাওয়ার মাইনাস টি হলে ইনফাইনাইট টাইম পরে হয়ে যাবে। ঠিক আছে, ইনফাইনাইট টাইম পরে হবে, কাজে ওটা নিয়ে আমরা বিশেষ ভাবছি না, সম্ভবত ওটা ভুল দেওয়া আছে, এইটা হবে হচ্ছে গিয়ে তোর অ্যাকচুয়াল প্রশ্নটা।
নেক্সট কোশ্চেন কি বলছে, একটি সাবেশ কুণ্ডলী ডিসি বর্তনীতে কিরূপ আচরণ করে। দেখ, একটি সাবেশ কুণ্ডলী বা ইন্ডাক্টর সে এসি বর্তনীতে যে যে রিঅ্যাকটেন্স শো করে এক্সেল, সেটা কত হয়, ওমেগা ইন্টু এল। এখন ডিসির ক্ষেত্রে ওমেগার ভ্যালু কত, ইন ডিসি ওমেগা ইকুয়ালস টু 0, ইন ডিসি ওমেগা ইকুয়ালস টু 0, তার মানে এক্সেল ইকুয়ালস টু কত হয়ে যাবে, 0। অর্থাৎ ইন্ডাক্টর কোনো রকম বাধা দেবে না। ডিসি মানে আমরা জানিও যদি কোনো ফ্লাকচুয়েশন না হয় তাহলে ইন্ডাক্টর কোনো বাধা দেয় না। ইন্ডাক্টরের সমস্যা কি, চেঞ্জ নিয়ে সমস্যা। ইন্ডাক্টর কিন্তু কারেন্টকে অপোজ করে না, ইন্ডাক্টর কারেন্টের চেঞ্জকে অপোজ করে। কাজেই কারেন্ট যদি একটা ফিক্সড ভ্যালুতে যায় তাহলে ইন্ডাক্টর কোনো ঝামেলা করবে না, কিন্তু যদি কারেন্টের র্যাপিড কোনো চেঞ্জ হয় ইন্ডাক্টর তখন ঝামেলা করবে। তো এখানে যেহেতু ফ্রিকোয়েন্সি ডিসিতে আমি ধরে নিচ্ছি 0, কোনো ফ্লাকচুয়েশন নেই, তাই জন্য ইন্ডাক্টরও কোনো বাধা দেবে না। অর্থাৎ ইন্ডাক্টর তখন behaves as simple wire, ঠিক আছে, সিম্পল ওয়্যার বা একটা সাধারণ তারের মতো বিহেভ করবে। নেক্সট কি বলছে, এসি উৎসের কম্পাঙ্ক পরিবর্তনের সাথে সাথে ধারকের প্রতিঘাত পরিবর্তন লেখচিত্র দেখাও। আচ্ছা, এক্সি ধারকীয় প্রতিঘাত বা ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্স, সেটা কত হয়, 1/ωc, 1/ωc ইকুয়ালস টু, ওমেগার জায়গায় যদি 2πf বসাই তাহলে 2πf ইন্টু সি। তার মানে দেখতেই পাচ্ছি যে এক্সি বেসিক্যালি ইনভার্সলি প্রপোর্শনাল টু এফ। তার মানে আমরা যদি গ্রাফ ড্র করি তাহলে এটা হয়ে যাবে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা হবে। ঠিক আছে, সিম্পল। রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা হলো। বেশ, নেক্সট আমরা চলে যাই পরের কোশ্চেন। বলছে ইয়ং এর দ্বিরেখা ছিদ্র পরীক্ষায় ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের একবর্ণী আলো ব্যবহার করা হলো। বেশ, পর্দায় একটি বিন্দুতে যেখানে পথ পার্থক্য ল্যামডা সেখানে আলোর প্রাবল্য কে একক, যেখানে পথ পার্থক্য λ/3 সেখানে প্রাবল্য কত হবে। খুব সোজা ব্যাপার, প্রাবল্যের এক্সপ্রেশন কি পাই আমরা, I ইকুয়ালস টু I0 cos স্কয়ার ডেল্টা ফাই বাই 2, যেখানে ফেজ ডিফারেন্স হচ্ছে ডেল্টা ফাই দুটোর মধ্যে, মানে যে দুটো লাইট এসে ইন্টারফেয়ার করছে স্ক্রিনের উপর তাদের মধ্যে দশা পার্থক্য বা ফেজ ডিফারেন্স হচ্ছে ডেল্টা ফাই, তো ডেল্টা ফাই বাই 2। তাহলে এখানে ডেল্টা ফাই 1টা কত আছে, প্রথম ক্ষেত্রে ডেল্টা ফাই 1, দেখ ডেল্টা আমাদের এখানে পথ পার্থক্য বলে দিয়েছে, তো ডেল্টা ফাই এর জায়গায় যখন আমি বসাবো পথ পার্থক্য তাহলে ডেল্টা এক্স ইন্টু 2π/λ। তাহলে প্রথম ক্ষেত্রে ডেল্টা এক্স ওয়ান এর ভ্যালু কত, ডেল্টা এক্স ওয়ান এর ভ্যালু বলেছে, দেখ পথ পার্থক্য প্রথমে বলেছে λ1, তাহলে λ1 যদি বসাই, মানে সরি ল্যামডা কেটে গিয়ে এটা হয়ে যাবে 2π, তাহলে ডেল্টা ফাই বাই 2 দ্যাট ইজ ইকুয়ালস টু পাই। আবার সিমিলারলি ডেল্টা ফাই 2 সেটা কত হবে, ডেল্টা এক্স 2 ইন্টু 2π/λ। ঠিক আছে, 2π/λ, তাহলে ডেল্টা এক্স 2টা বলে দিয়েছে, দেখ পথ পার্থক্য λ/3, তাহলে λ/3 হলে এটা হয়ে যাচ্ছে আমার 2π/3, তাহলে ডেল্টা ফাই বাই 2 ইকুয়ালস টু π/3, তাহলে 60 ডিগ্রি। তাহলে এবার যদি আমরা বসাই তাহলে I প্রপোর্শনাল টু কি হচ্ছে cos স্কয়ার ডেল্টা ফাই বাই 2, তাহলে I1/I2 ইকুয়ালস টু cos স্কয়ার। আচ্ছা, প্রথমটা ক্ষেত্রে যদি বসাই ডেল্টা ফাই বাই 2 হচ্ছে পাই, তাহলে cos স্কয়ার পাই ডিভাইডেড বাই cos স্কয়ার, পরেরটায় দেখ বেরিয়েছে π/3, তাহলে π/3, তাহলে cos পাই এর ভ্যালু কত, cos পাই এর ভ্যালু হচ্ছে আমার -1, cos পাই এর ভ্যালু -1 তার স্কয়ার মানে হচ্ছে +1, cos π/3 এর ভ্যালু হচ্ছে কি আমার হাফ এর স্কয়ার মানে 1/4, তাহলে I2 ইকুয়ালস টু I1/4, কারণ এখানটা এটা 4 হয়ে যাবে, তাহলে I1/4, এবং I1টা বলে দিচ্ছে, দেখ যখন ল্যামডা ছিল পথ পার্থক্য তখন প্রাবল্য ছিল k, তাহলে এটা হয়ে যাবে k/4, দ্যাটস ইওর অ্যান্সার। ঠিক আছে, এবার বলছে একটি টেলিস্কোপ তৈরি করার জন্য 5 সেন্টিমিটার 50 সেন্টিমিটার ফোকাস দূরত্বে দুটি লেন্স ব্যবহার করা হলো, কোনটাকে অভিলক্ষের জন্য ব্যবহার করা হবে। দেখ নর্মালি আমাদের যে ম্যাগনিফিকেশন, যেটা আমাদের যে ম্যাগনিফিকেশন সেটা কার উপর ডিপেন্ড করে, ম্যাগনিফিকেশন দুটো প্যারামিটারের উপর ডিপেন্ড করে, একটা ফোকাল লেন্থ অফ অবজেক্টিভ আর একটা ফোকাল লেন্থ অফ আইপিস। তো ম্যাগনিফিকেশন যদি আমরা দেখি তাহলে FO/FE কিন্তু দুটো টার্মেই আছে,
ঠিক আছে, একটা টার্মে আছে এফও বাই এফই, আরেকটা টার্মে আছে এফও বাই এফই ইন্টু 1 প্লাস ডি বাই এফই, 1 প্লাস ডি বাই এফই বা এফই বাই ডি এরকম একটা ছিল, এফই বাই ডি। ঠিক আছে, তো দুটোতেই যে ব্যাপারটা কমন আছে সেটা হচ্ছে এইটা। তাহলে এই ব্যাপারটাকে যদি আমরা ম্যাক্সিমাইজ করতে পারি তাহলে আমরা টেলিস্কোপ দিয়ে বেশি বিবর্ধন অবস্থায় ইমেজকে দেখতে পারবো। তার মানে এফওটাকে সবসময় বড় হতে হবে। তাহলে এম কে বড় হওয়ার জন্য এফওর ভ্যালু সবসময় এফির থেকে বড় হতে হবে আর এফি কে ছোট হতে হবে। তাহলে কোনটাকে প্রেফারেবল? অবভিয়াসলি 50 সেন্টিমিটার ফোকাসের যেটা, সেটাকেই তাহলে আমি এফও হিসাবে ইউজ করব। 50 সেন্টিমিটারের লেন্সটাকে এফও হিসাবে ইউজ করব বা অবজেক্টিভ লেন্স হিসাবে ইউজ করব, আর 5 সেন্টিমিটার ফোকাল লেন্থের লেন্সটাকে আইপিস বা অভিনেত্র হিসাবে ইউজ করব। ঠিক আছে, নেক্সট কি? ফ্রনহফার অপবর্তন পরীক্ষায় লাল আলোর ক্ষেত্রে অবম বিন্দু অন্য আলোর ক্ষেত্রে প্রথম চরম বিন্দুর উপর গঠিত হয়। তার মানে দুটোরই অ্যাঙ্গুলার পজিশনটা সেম, অর্থাৎ থিটার ভ্যালু দুটোর ক্ষেত্রেই সেম। তাহলে এ সাইন থিটা প্রথম ক্ষেত্রে ইকুয়ালস টু ল্যামডা অফ আর, মানে লাল আলো বলছে তো আমি ল্যামডা নিলাম, এবং এটা কার কন্ডিশন? ফার্স্ট মিনিমাম, ফার্স্ট মিনিমা, প্রথম অবম, তার জন্যই কন্ডিশন লিখলাম। এবং একই পজিশনে যেহেতু, তাই এ সাইন থিটাই লিখি, থিটাটা সেম দুটোর ক্ষেত্রে, এ সাইন থিটা ইকুয়ালস টু ল্যামডা ড্যাশের জন্য কি আছে? প্রথম চরম বিন্দু মানে গৌণ চরম, প্রথম গৌণ চরম কত হয়? 3 ল্যামডা ড্যাশ বাই 2, 3 ল্যামডা ড্যাশ বাই 2, এটা হচ্ছে আমার ফার্স্ট সেকেন্ডারি ম্যাক্সিমা, ফার্স্ট সেকেন্ডারি ম্যাক্সিমা। তো এই দুটোকে যদি আমি ইকুয়েট করে দিই, বিকজ বাঁ দিকটা সেম আছে, তাহলে ল্যামডা আর ইকুয়ালস টু 3 ল্যামডা ড্যাশ বাই 2, তাহলে ল্যামডা ড্যাশ ইকুয়ালস টু 2 ল্যামডা আর বাই 3, 2 ল্যামডা আর বাই 3। এবং আমরা যদি এখানে ভ্যালু বসিয়ে দিই 2 ইন্টু 660, আমি জাস্ট ন্যানোমিটারই রাখলাম, তাহলে অ্যান্সারটাও ন্যানোমিটারই চলে আসবে। এটা কাটলে কত হচ্ছে? 220, তাহলে 440 ন্যানোমিটার। ঠিক আছে, 440 ন্যানোমিটার। ঠিক আছে, সো ইন দিস ওয়ে আমাদের কমপ্লিট। আই হোপ কোশ্চেন্স গুলো বোঝা গেছে। ইন্টারেস্টিং পেপার ছিল, বেশ কিছু ভালো কোশ্চেন্স ছিল ডেফিনেটলি। তো এই পেজটা করলে মোটামুটি অনেক কিছুর ওপর একটা থরলি কমান্ড হয়ে যাবে আশা করি। বোঝা গেছে সমস্ত কোশ্চেন্স গুলো। কোনো ডাউটস থাকলে অবভিয়াসলি কমেন্টে জিজ্ঞেস করতে পারিস। অল দ্য বেস্ট অ্যান্ড থ্যাংক ইউ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।